স্যার যেতেই তুলসী ভাবে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তুলসী ভাবের এমন আচরণে আমি একটু না অনেকটাই অবাক হয়েছি। তবে তিনি আমাকে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরেছে এটা খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু ভাবির চরিত্র যে এতটাও ভালো না। পরে অফিসের মানুষ আমাকে আর ভাবিকে নিয়ে সন্দেহ করবে, এজন্য কোনো মতে ভাবিকে ছাড়িয়ে বললাম, আরে ভাবি আমি ঠিক আছি, তো আপনি কেমন আছেন বলেন শুনি। সেদিন তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছিল। তখন যদি আমি তোমার জন্য কিছু করতে পারতাম, তবে আজকে তোমাকে দেখে আমি কতটা খুশি হয়েছি বলার বাহিরে। হঠাৎ করে আমার একটা কথা মনে হলো, এই সময় তো সুইটি স্কুল যায়, কেমন হবে যদি ওর সাথে একটু দেখা করে আসি। অনেকদিন হলো দেখা করি না, না জানি আমার সুইটি এখন কেমন আছে। এখন কি আমি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? যদি কোনো সমস্যা হয় তো? না ভাবি, তার আর কোনো দরকার নাই। আমি অফিসে কাজ করতে আসি নাই, অনেকদিন হলো তো বাসায় বসে আছি, এই জন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। ভালো কাজ করেছেন। আচ্ছা, তাহলে আপনি থাকেন মিস্টার, আমি গেলাম। তবে আপনাকে জড়িয়ে ধরার সময় যেই একটা ফিলিংস কাজ করছিল, মন চাইছিল আপনাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। আবার আপনি শুরু করলেন। আচ্ছা বাবা, রাগ করবেন না। তুলসী ভাবে চলে যাওয়ার পর আমি ধীরে ধীরে হেঁটে অফিস থেকে বের হয়ে গেলাম। আমার এখন একটাই কাজ, সেটা হলো সুইটির সাথে দেখা করা। এই অসুস্থ শরীর নিয়ে হাঁটতে শুরু করলাম। তবে ভেতরে একটা খুশি খুশি কাজ করছে, সেটা হলো আমার সুইটির সাথে আজকে আমি দেখা করতে যাচ্ছি। না জানি ও কেমন আছে। আনমনে সব চিন্তা করে সামনে হাঁটছি। হঠাৎ করে দেখি আমার সামনে একটা মাইক্রো এসে দাঁড়ালো। মাইক্রো দেখে আমি বুঝে গেছি যে সুইটের গাড়ি এটা। গাড়ি দেখে আমি দাঁড়িয়ে গেলাম, ভাবলাম হয়তো সুইটি গাড়ি থেকে নেমে আমার সাথে কথা বলবে, কিন্তু এটা না করে সুইটি গাড়ির দরজা খুলে বলল, স্যার, আপনি ভিতরে আছেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। সুইটি এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু আমি ভিতরে গিয়ে বসতে দেরি হয় নাই। সুইটির দিকে তাকে দেখি ওর চোখের নিচে কেমন যেন কালো দাগ পড়ে গেছে, আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। সুইটির এই অবস্থা দেখে আমার কলিজায় আঘাত লাগলো। যে মেয়েটা সবসময় হাসি খুশি থাকতো, আজকে তারই এই অবস্থা। আমি সুইটির হাত ধরে বললাম, সুইটি তুমি কেমন আছো? তোমার এই অবস্থা হয়েছে কেন? কেউ কি তোমাকে মেরেছে? তোমাকে এই কয়েকদিন না দেখে যেন আমার জীবন চলে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি কত কত বছর তোমাকে না দেখে আছি। একটু তো আমার খোঁজ তুমি নিতে পারতে, একটা কল তো আমাকে করতে পারতে নাকি? জানো, তোমাকে একদিন না দেখলে আমার মন প্রাণ সবকিছু যেন অস্থির হয়ে যায়। আমি ছাড়তে পারবো না তোমাকে। ছুটি আমার মুখের মাঝে হাত দিয়ে চেপে ধরে বলল, প্লিজ স্যার, কোনো কথা বলবেন না। আপনাকে আজকে অনেক কিছু বলার আছে। তবে ভালোই হয়েছে আপনার সাথে আমাদের দেখা হয়ে গেছে। একটু চুপ করে বসেন। পরে আপনার যত কথা আছে সবকিছু আমি মনোযোগ সহকারে শুনবো। ছুটির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। আজকে যেন মনের ভেতরে আলাদা একটা শান্তি বিরাজ করছে। একটা খোলামেলা জায়গায় গাড়ি থামিয়ে ছুটি বলল, যান, বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। সুইটির কথা শুনে আমি গাড়ির দরজা খুলে বাইরে চলে গেলাম। এই জায়গাটা কেমন যেন একটু নিরিবিলি, কিন্তু সুইটি আমাকে এখানে কেন নিয়ে এলো এটাই তো আমি বুঝলাম না। সুইটি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে হেঁটে আমার সামনে চলে আসলো। এতদিন পর ওকে দেখে মনের আবেগ আটকে রাখতে পারে নাই, টান দিয়ে ওকে জোরে ধরে বললাম, পৃথিবীর সবকিছু ওলট পালট হয়ে যাক, তবুও আমার এই মনে তোমাকে দেবী করে রাখবো। আমি আমার মন প্রাণ সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি। এখন আমি চাইলেও নিজেকে তোমার ভালোবাসা থেকে আটকাতে পারবো না। তুমি আমাকে মারো কাটো যা করো, সবকিছু তোমার ইচ্ছে। এই মনটা যে তোমার কাছে আমি দিয়ে দিয়েছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ভালোবাসি তোমাকে আমি। আমাকে ছাড়েন বলছি। সুইটির কথা শুনে আমি বড় ধরনের একটা শক খেলাম। যে মেয়েটা আমার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, আর সেই মেয়েটা আজকে আমাকে ছাড়ার কথা বলছে। নিজের মনকে কোনোভাবে যেন বোঝাতে পারছি না। সুইটিকে ছেড়ে দিতেই সুইটি আমার বুকের উপর একটা পিস্তল তাক করে বলল, আমাকে মরতে হবে। তুমি বেঁচে থাকলে আমি সুখে থাকতে পারবো না। এভাবে কষ্ট পেতে পেতে তিলে তিলে আমি মারা যাব। সুইটির দিকে তাকিয়ে আমি কান্না করতে করতে বললাম, কেন সুইটি কেন? আমাকে মেরে কি তুমি শান্তি পাবে? আবির আমাকে মেরেছে, এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তুমিও আমাকে মারতে চাও। আমাকে মারার জন্য তুমি আমাকে এই নিরিবিলি পরিবেশে নিয়ে আসছো কেন সুইটি, কেন? আপনি বুঝেন না কেন স্যার? আপনি বেঁচে থাকলে আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি মরে গেলে তুমি কি খুব খুশি? আমি বলতে পারি না স্যার। আমার মুখের দিকে তাকিয়ে বলো, আমি মারা গেলে তুমি খুব খুশি? হ্যাঁ, হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি এবার। নিজ হাতে গুলি করতে পারবে না তো তুমি? তবে তোমার হাত কাঁপছে কেন? সুইটি চোখ বন্ধ করে বলল, আমি কিছু জানি না। আমি পিস্তলটা আমার বুকের উপর শক্ত করে চেপে ধরে বললাম,
ট্রিগার চেপে দাও, আর আমাকে দু চোখেও দেখতে পারবে না তুমি। সুইটি হাত থেকে পিস্তলটা ফেলে দিয়ে আমার থেকে একটু দূরে বসে কান্না করতে লাগলো। আমি ওর পাশে বসে বললাম, কি হয়েছে তোমার, এভাবে কান্না করছো কেন? আমি তো সবকিছু ভুলে তোমাকে ভালোবাসছি, কারো কথা শুনে আমি পিছুপা হই নাই। চলো না আমরা দূরে কোথাও পালিয়ে যাই। আপনি বুঝেন না কেন স্যার? সুমন বেঁচে থাকলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি ওকে মেরে ফেলি, তাহলে তো আমাকে তুমি বিয়ে করবে? তোমার ভালোবাসার মায়ায় পড়ে আমি অন্ধ হয়ে গেছি। মানুষ তো ভালোবেসে একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, কিন্তু আমি তোমাকে ভালোবেসে তোমায় মায়ায় পড়েছি আমি। এই মায়া থেকে কোনোভাবেই ওঠা সম্ভব না। তোমাকে স্যার আমি বাঁচবো না সুইটি, প্লিজ তুমি আমার হয়ে ফিরে আসো। আমি আমাদের জন্য সুমনকে মেরে ফেলবো, তাও তোমাকে অন্য কারো হতে দেবো না। আমার জন্য কাউকে খুন করে আপনি তো খুনি হয়ে যাবেন। তোমার জন্য যদিও আমি খুনি হই, এতেও আমার কোনো আফসোস থাকবে না। আমাকে তোমার গুলি করতে হবে কেন? তুমি যদি বলো আগুনের মাঝে ঝাঁপ দিতে, তাও আমি দিতে পারবো। তোমার ভালোবাসা ছাড়া আমি অসহায় সুইটি। আমি তোমার পা ধরে অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দিও না তুমি। তোমাকে না পেলে আমি মরে যাব। আমার দিকে একবার তাকিয়ে দেখো আমার কি অবস্থা হয়েছে। এতেও আমার কোনো আফসোস নেই। তুমি আমার সাথে চলো সুইটি, প্লিজ। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। এই পৃথিবীতে যদি ভালোবাসার জন্য কেউ অসহায় হয়ে থাকে, সেটা আমি। আমাকে এক মুঠো ভালোবাসা ভিক্ষা দাও সুইটি। আমি আজকে তোমার কাছে একজন ভিক্ষুক হয়ে আসছি। ছুটি আমাকে জোরে ধরে আমার গালে মুখে চুমু দিয়ে দিতে কান্না করতে লাগলো। ছুটি আমাকে জোরে ধরে কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমি ছুটিকে আস্তে করে আমার বুক থেকে তুলে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করো না, কান্না করলে কিছু হবে না। আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো। ছুটি আমার কথা শুনে হঠাৎ করে আমার থেকে দাঁড়িয়ে একটু দূরে সরে গেল। আচমকা ছুটির এমন আচরণ দেখে মনে করলাম হয়তো ছুটি লজ্জা পেয়েছে। আমি আবার ছুটির সামনে গিয়ে ওর হাত ধরে বললাম, চলো আমার সাথে। অনেকদিন হলো একসাথে ঘোরা হয় না, কতদিন হলো তোমাকে কাছে পেয়েছি। আজকে সারাদিন শুধু তোমাকেই মন ভরে দেখবো আমি। আমার হাত ছাড়েন স্যার। এই হাতটা ধরেছি কি সারার জন্য? আমি এভাবেই তোমার হাত ধরে আমার বুকের মাঝে খুব সুন্দর করে আগলে রাখবো। রাতে রাতারে দুজন মিলে চাঁদ দেখবো, আর আমি চাঁদ দেখে দেখে বলবো, জান সুইটি, এই চাঁদটা তোমার চেহারার কাছে কিছুই না, আমার কাছে তুমি হলে বিশ্ব সুন্দরী। তখন তুমি আমার কথা শুনে ফিক করে হেসে আমার বুকের মাঝে মাথা লুকিয়ে বলবে, এভাবে বলবেন না গো আমার প্রিয় স্বামী, আমি যে লজ্জা পাই তোমার লজ্জা মাখা মুখ দেখে। আমি আপনাকে বলছি আমার হাত ছাড়েন। আপনার এসব শুনে আমি কি করব? দেখো পাগলি মেয়ে কি কথা বলে, এখনো আমার সাথে রেগে আছে। এই কয়েকদিন তোমার সাথে দেখা করে নাই, এজন্য রেগে আছো তাই তো? তুমি তো ভালো করে জানো এই কয়েকদিন আমি কতটা অসুস্থ ছিলাম। কুত্তার বাচ্চা, তোরে আমি এসব বলতে বলছি? 2 টাকার রাস্তার ছেলে, কিছু বলি না দেখে তুই আমার হাত ধরবি, আবার আমার অনুমতি ছাড়া? তোরে আমার বাসায় জায়গা দিয়েছি আর আমি ছোট বলে আমাকে ভুলিয়ে বালিয়ে পটিয়ে নিলি? সুইটির হাতের চর খেয়ে আমি কিছু মনে করি নাই। পাখিটা খুব খুব রেগে আছে, সেজন্য মুখে যা আসছে তাই বলছে। আমি সুইটির দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, খুব রেগে আছো? আমাকে মারবে? আরো মারো। যতক্ষণ পর্যন্ত তোমার রাগ কমবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে মারো। সুইটি এবার আমার কথা শুনে চুপ হয়ে গেল, কিন্তু আবার সুইটি বলতে লাগলো, আমাকে মাফ করে দিবেন। এতদিন আপনার সাথে যা করছিলাম সবকিছু আমার অভিনয় ছিল। সুমনের সাথে আমার আরো আগে থেকে যোগাযোগ ছিল, কিন্তু ভাবলাম প্রেম জিনিসটা কি আপনার কাছ থেকে শিখে নিই। আর এই কারণেই মূলত আপনার সাথে অভিনয় করছি স্যার। সুইটির কথা শুনে দুই হাত দিয়ে ওর গাল চেপে ধরে বললাম, সুইটি এখন যা বলছে বলো। সবকিছু মিথ্যা ছিল, আমি জানি সুমন তোমাকে এসব শিখিয়ে দিয়েছে। আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখছি, এই ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। একবার বলো সবকিছু মিথ্যা ছিল। সুইটি আমার হাত ছাড়িয়ে মাথা নিচু করে বলল, আমি সিরিয়াসলি বলছি স্যার, আমি আপনার সাথে যা করেছি সবকিছু মিথ্যা ছিল। আমি আমার আম্মুর কসম খেয়ে বলছি সবকিছু মিথ্যে ছিল। সুইটির কথা শুনে থপ করে মাটিতে বসে গেলাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, বুকের বাঁ পাশে চিন চিন ব্যথা করছে। যাকে নিজের জীবনের সবকিছু দিয়ে ভালোবাসি, কখনো ওকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করি নাই। আর আজকে কিনা সুইটি নিজ মুখে বললো এসব মিথ্যা ছিল। একটা কথা কি জানেন স্যার, বস্তির ছেলের সাথে কখনোই বড়লোকদের যায় না। আপনার সাথে আমার বিয়ে হলে আমাকে কি দিতে পারতেন? এই ভালোবাসা নিয়ে কদিন চলতো স্যার? পেটে খাবার না থাকলে ভালোবাসা ভাঙা বেড়া দিয়ে পালিয়ে যাবে। সুমনকে কিভাবে বেশি করে ভালোবাসা যায় তাই আপনার কাছ থেকে শিখলাম। তবে স্যার, আমি খুব নিখুঁত অভিনয় করছি না? আমাকে আপনি ধরতেও পারলেন না। বস্তির ছেলেদের মন খুব খুব ভালো হয়, তবে ওরা খুব বড় পরিমাণে বোকা, অল্পতেই বিশ্বাস করে নেয় সবকিছু। সুইটির দিকে চোখ তুলে তাকে দেখি ও মুসকে মুসকে হাসতে লাগলো। ওর হাসি দেখে আমার ভিতরটা ফেটে যেতে লাগলো। আমার পুরো শরীরে যদি
হাতুড় দিয়ে পিটিয়ে পিটিয়ে পেরেক মারতে হতো, তাও আমার এতটা কষ্ট হতো না। সুইটির কথা শুনে এখন যতটা কষ্ট হচ্ছে। আমি শেষবারের মতো বললাম, প্লিজ একবার বলো যা বলছো সবকিছু মিথ্যা ছিল। সুইটি হো হো করে হাসতে হাসতে বলল, মিথ্যা হবে কেন স্যার? যা বলছি সবকিছু সত্যি ছিল। সবকিছু যদি সত্যি হয় তাহলে তুমি সেদিন আমার জন্য বিষ খেয়েছো কেন? স্যার, এগুলো তো আমাদের অভিনয় ছিল। আমার বাবা মা সবকিছু জানতো এই বিষয়ে। আর আপনি কি না এসব জানতেন না স্যার? আমাকে নিয়ে এভাবে খেলা করতে পারলে সুইটি তুমি? তোমাকে না পেলে আমি মরে যাবো এটা জানো, এরপরও কেন সুইটি কেন? মরে যান, তাতে আমার কি? আপনার এসব ফালতু কথা শোনার মতো আমার সময় নেই। আমি নিচ থেকে উঠে সুইটির পা জড়ে ধরে বললাম, আমার এই জীবনটা দিয়ে তুমি এভাবে খেলা করো না। বিয়ের পর তুমি যা বলবে আমি তাই করব। যদি বলো এক পায়ে দাঁড়িয়ে থাকতে আমি তাই করব। আমি তোমাকে হারাতে পারবো না। তোমার পা জড়ে ধরে বলছি, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি তোমার ভালোবাসা অন্ধ হয়ে গেছি। আমাকে একটা সুযোগ দাও না সুইটি। সুইটি আমার হাত সরে একটু দূরে গিয়ে বললো, আমি তো চাইছিলাম আপনি মরে যান। আমি মনে করি আমার কোনো দোষ নেই, এখানে আমার কিছু করার নেই। কই সুমন, একটু এইদিকে আসো তো। এই কথা বলতেই আড়াল থেকে সুমন নামের ছেলেটা বেরিয়ে এসে চুটির হাত ধরে ওর হাতে একটা চুমু দিয়ে বলল, ইস, ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। তুমি এমন অভিনয় না করলেও পারতে। বস্তির ছেলেরা আসলেই খুব বোকা হয়। খুব কষ্ট পেয়েছো না তুমি? আমি চোখ বন্ধ করে কান্না করতে লাগলাম। আজকে যদি মারা যেতাম তাহলে এসব দেখতে হতো না। সেদিন কেন আমি মরলাম না? তাহলে তো আমি ওই মনকে বুঝতে পারতাম ও আমাকে অনেক অনেক ভালোবাসে। আমার সুইটি শুধুই আমার। কান্না করলে কি হবে? তোর কান্না দেখার মতো এখানে কেউ নাই। আমি হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, একটা কাজ করবে সুইটি? আমাকে তুমি নিজ হাতে গুলি করে দাও। অন্তত বলতে পারবো যাকে ভালোবাসি তার হাতেই গুলি খেয়ে মরছি। প্লিজ আমার জন্য এইটুকু করো। শেষ একটা অনুরোধ তোমার কাছে আমার। আমার ঠেকা পড়েছে, তোরে মেরে আমি খুনি হব। যা গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মর, অন্তত পৃথিবীর বুক থেকে একটা মানুষ কমবে। সেদিন আমি আমার বুক চিরে দেখিয়েছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তবে হ্যাঁ, এই শরীরে যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি সুইটি নামের মেয়েটাকে ভুলতে পারবো না। হয়তো সে আমার সাথে অভিনয় করছে, কিন্তু আমার ভালোবাসা তো সত্যি ছিল। কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমাকে কাঁদিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না। একদিন এই কষ্ট তোমাকেও কাঁদাবে। আমাকে সরল সোজা পেয়ে তুমি আমার সাথে এই খেলাটা খেললে না। একদিন ঠিকই বুঝবে। যাও বিয়ে করে সুখে থাকো। আগুনে পুড়তে হলে আমি পুড়ি, সে যে একটা কথা। খুব খুব ভালোবাসি তোমাকে, খুব যত্নে ভালোবাসি তোমাকে। আমার মতো কত মানুষ পাবে তুমি, কিন্তু আমার মতো এভাবে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমার কথা শুনে সুইটি চোখ বন্ধ করে গাড়ির ভিতরে চলে গেল। সুমন আমার সামনে এসে হাসতে হাসতে বলল, এত বোকা ছেলে কি এই পৃথিবীতে আছে? যা গিয়ে ট্রেনের নিচে চাপা পড়ে মরে যা। আজকাল ভালোবাসা বলতে কোনো শব্দ নেই, যা আছে দেহের সুখ। এর মাঝেই বৃষ্টি শুরু হতে লাগলো। সুমন গাড়ির কাছে যেতে যেতে বলল, আর কখনো আমাদের মাঝে আসবে না। এখন তো সবকিছু ভালো করেই জেনে গেলি। মাইক্রোটা যাওয়ার সময় সুরির দিকে শেষবারের মতো তাকে দেখলাম। ও আমার সাথে এভাবে অভিনয় করতে পারলো। বৃষ্টির পানির সাথে চোখের পানি মিশে হারিয়ে যাচ্ছে। আজকে আমার কান্না দেখার মতো এখানে কেউ নেই। চিৎকার করে কান্না করে বলতে ইচ্ছে করছে, আজকাল সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। আমার সাথে কেন বারবার এমন হয়? হঠাৎ করে পিছন থেকে প্রিয়া এসে বলল, তোরে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি, আর তুই এখানে বসে আছোস। বাহিরে বৃষ্টি হচ্ছে আর তুই এই বৃষ্টির মাঝে বসে আছোস। ঠান্ডা লাগবে না? প্রিয়াকে এইসব কিছু বলা যাবে না, এই জন্য ওকে বললাম, তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? চুপ কর, তুই কোনো কথা বলবি না। তোরে অনেক জায়গায় খুঁজছি, হঠাৎ করে দেখি তুই বসে আছোস। এখন বাসায় চল, বৃষ্টির পানিতে ভিজে গেলে তোর ঠান্ডা লাগবে। আমার কিছু হবে না, তুই চিন্তা করিস না। তুই বরং বাসায় যা, আমি আসছি। প্রিয়া আমার হাত ধরে আমাকে গাড়িতে বসিয়ে ওর নিজের ওড়না দিয়ে আমার শরীর দিকে পানি মুছতে মুছতে বলল, অফিস থেকে বের হবি, আমাকে কিছু বলবি না? আমি চুপ করে জানলার পাশে গিয়ে বাইরে তাকিয়েছি। শুধু এটাই চিন্তা করছি, আমি কার জন্য কি করলাম। যাকে আমার জীবনের সবকিছু দিয়ে ভালোবাসলাম, আর ওকেই আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম। আর সুইটি কিনা। কি হয়েছে রে? মন খারাপ তোর? না, কিছু হয় নাই, আমি ঠিক আছি। কিছু তো একটা হয়েছে। সুইটির সাথে দেখা হয়েছিল? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, হুম। আমি জানতাম। তুই কেন অফিস থেকে বের হলি? ও তোরে কিছু বলছে কি? না, কিছু বলে নাই, বাদ দে তো। তুই একটা কাজ করে দিবি আমাকে? বল কি করতে হবে। আমার জন্য একটা মেয়ে খুঁজে দে। কেউ যদি আমাকে ছাড়া থাকতে পারে তাহলে আমি পারবো না কেন?
ম্যাম আমার কথা শুনে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল, এই কথাটা কি তুই বললি? আমি বললাম না তো, কে বললো? তোরে যেটা করতে বলছি সেটা কর। প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, এইসব নিয়ে এত চিন্তা করিস না। আমি বুঝি তোর মনটা এখন খুব খারাপ। আর তোর জন্য মেয়ে খুঁজতে হবে কেন? মেয়ে তো তোর চোখের সামনেই আছে। প্রিয়ার কথার কোনো মানে বুঝলাম না, এই জন্য চুপচাপ বসে আছি। বাসায় গিয়ে নীরবে ইচ্ছে মতো কান্না করলাম, কিন্তু আমাদের কান্না দেখার মতো কেউ নেই। তবে একটা কথা আমার মাথায় বারবার ঘোরাঘুরি করছে, যে সুইটি আমার সাথে প্রেমের অভিনয় করবে কেন? যদি কেউ কারোর সাথে প্রেমের অভিনয় করে তাহলে সেটা স্বাভাবিক থাকবে, এতটাও গভীরে যাবে না। আমার মাথায় আসছে না কিছু। বিকেলে ছাদে একা একা বসে আছি, একটার পর একটা সিগারেট খাচ্ছি। কখনো এসব খাওয়া হয় নাই, তবে আজকে এসব খেতে বেশ ভালোই লাগছে। বুকের মাঝে জমা কষ্টগুলো যেন সিগারেটের ধোঁয়ার সাথে উড়ে দিতে পারছি। সুইটি যদি আমার সাথে অভিনয় করতে পারে তাহলে আমি ওকে ভুলতে পারবো না কেন? অবশ্যই, অবশ্যই আমি ওকে ভুলতে পারবো। কিন্তু ওকে যে অনেক অনেক ভালোবাসি আমি, কিভাবে ভুলে যাব ওকে আমি? নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছি না আমার এখন কি করা উচিত, এটাই আমি বুঝতে পারছি না। যে ছেলেটা কোনোদিন সিগারেট ছুঁয়ে দেখে নাই পর্যন্ত, আজকে সে কিনা সিগারেট খাচ্ছে। কেমনে কি? আমি পিছনে প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, আমার জায়গায় তুই থাকলে আজকে জ্যান্ত মরে যেতি। আমি কিভাবে লাশ হয়ে বেঁচে আছি এটা শুধু আমি জানি, তুই জানবি কি? প্রিয়া আমার হাত থেকে সিগারেট গুলো কেড়ে নিয়ে বলল, এসব খেয়ে কি কষ্ট কমবে? আমি তোরে বলেছিলাম তুই সুইটির সাথে দেখা করিস না, কিন্তু আমার কথা তো আর তুই শুনলি না। এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি পাস তুই বলতো আমাকে? তুই কি বুঝবি? কখনো যদি আমার মতো অবস্থা তোর হতো তাহলে তুই আমার মতোই জ্যান্ত লাশ হয়ে যেতি। বাদ দে, এসব কথা বলে আর মন খারাপ করতে হবে না। আগামীকাল আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে এটা বল শুনি। আমি যেখানে নিয়ে যাই যাবি না আমার সাথে? যাবো না কেন বল? তোর জন্য আজকে আমি বেঁচে আছি, তুই বলবি আর আমি যাবো না কেন? খাইছত কিছু? এই তো এখন বসে বসে এসব খাচ্ছি। যা এখন নিচে গিয়ে কিছু খেয়ে নে। পাগলামো করিস না। আমি এখন গেলাম, তুই নিচে গিয়ে কিছু খেয়ে নে। এই কথা বলে প্রিয়াও চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর আমিও নিচে চলে গেলাম। মনটা আজকে অনেক অনেক খারাপ হয়ে আছে, সেজন্য আবার প্রিয়ার রুমের দিকে হাঁটতে লাগলাম। দরজা ঠেলে প্রিয়ার রুমের ভিতর ঢুকে দেখি মাত্র প্রিয়া গোসল করে টাওয়াল পরে ফ্যানের সামনে বসে আছে। প্রিয়া আমাকে দেখে দাঁড়াতেই ওর শরীর থেকে টাওয়াল খুলে পড়ে গেল, আর আমি সাথে সাথে চোখ বন্ধ করে দরজা আটকে প্রিয়ার রুম থেকে বের হয়ে গেলাম। যেটা আশা করিনি সেটাই হয়েছে। তবে আমার কারো উপর এতটাও ইন্টারেস্ট নেই। নিচে গিয়ে খাবার টেবিলে বসতেই প্রিয়ার আম্মু এসে খাবার দিতে লাগলো। আমিও চুপচাপ খেতে লাগলাম। আন্টি আমার সামনে বসে বলল, বাবা, তোমার এখন কি অবস্থা? তুমি এখন ঠিক আছে তো? এতদিন পর আন্টি আমার সাথে কথা বলছেন, তবে শেষমেশ উনি আমার সাথে কথা বললো, বিষয়টা কেমন ভালোই লাগছে। আমি হাসি দিয়ে বললাম, এই তো আন্টি, আমি অনেক অনেক ভালো আছি। তবে এতদিন পর আপনি আমার সাথে কথা বলছেন, আমার কতটা যে ভালো লাগছে বলার বাইরে। আমার সাথে কথা বলবেন আন্টি, আমি যদি কোনো অপরাধ করে থাকি মাফ করে দেবেন। আপনাদের বাসায় থাকি, আপনি যদি আমার সাথে কথা না বলেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? থাক বাবা, এসব বলে আর লজ্জা দিও না। আমি আসলেই তখন তোমাকে বুঝতে পারি নাই। আমি কিছু মনে করি নাই। আমি কি আপনার পাশে বসতে পারি স্যার? প্রিয়ার দিকে তাকে বললাম, বস। আমি কি ধরে না করছি? প্রিয়া আমার পাশে বসে বলল, তা আম্মুর সাথে কি বিষয় নিয়ে কথা হচ্ছে? কি বিষয় নিয়ে আর কথা হবে? আন্টি বলল যে বাবা আমার মেয়েটা খুব রাগী, ওকে কেউ বিয়ে করতে চায় না, পাত্ররা এসে শুধু ঘুরে ঘুরে চলে যায়। এই জন্য আমি ওকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আমার মেয়েকে তুমি বিয়ে করো না প্লিজ, এটাই বললো আন্টি। আমার কথা শুনে আন্টি হাসতে লাগলো। আন্টির সাথে তাল মিলিয়ে আমিও হাসতে লাগলাম। বুকের ভেতর কষ্ট চাপে রেখে হাসতে যেন বেশ ভালোই লাগে। আন্টি উঠে চলে যাওয়ার পর আমি বললাম, সরি প্রিয়া, কিছু মনে করিস না, আমি তখন জানতাম না তুই গোসল করে। বাদ দে এই বিষয়, আমি কিছু মনে করি নাই। এখন চুপচাপ আগে খেয়ে নে। প্রিয়ার সাথে টুকটাক কথা বলতে বলতে খেয়ে নিলাম। রাতে আবার প্রিয়ার স্যারের সাথে মন ভালো রাখার জন্য কিছুক্ষণ জমি আড্ডা দিলাম। আড্ডা শেষে রুমে এসে ঘুমিয়ে গেলাম। অনেক বেলা করেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি আমার সামনে প্রিয়া শাড়ি পরা অবস্থায় বসে আছে। ঘুম ঘুম চোখে প্রিয়ার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। নীল শাড়িতে প্রিয়াকে একদম সেই সুন্দর লাগছে। কি রে, এভাবে তাকিয়ে কি দেখিস? সবসময় তো গোমরা মুখ হয়ে থাকিস, কারোর সাথে ভালো করে কথা বলিস না। তবে আজকে এই শাড়িতে তোরে ঝাঁকানাকা লাগছে। তবে এটা সত্যি যে মেয়েদের শুধু শাড়িতেই মানায়। ঘুম থেকে উঠে আজকে ভালো কিছুই দেখলাম। আমার মনে হচ্ছে আজকে সারাদিন আমার ভালোই যাবে। আমার কথা শুনে প্রিয়া হাসি দিয়ে বলল, আমি শাড়ি পরতে পারি না, আম্মু পরিয়ে দিয়েছে। আর আমাকে সুন্দর বলার জন্য অনেক অনেক ধন্যবাদ তোরে। ধন্যবাদ দিতে হবে না, সুন্দরকে যদি সুন্দর না বলেই
তাহলে যে আমার পাপ হবে? তবে যদি একটু সাজুগুজু করতি তাহলে আরো বেশি সুন্দর লাগতো। এত সেজে লাভ নেই। আমি তো কাউকে পাগল করতে যাচ্ছি না কোথাও। কাউকে পাগল না করলেও আমি তো হয়ে গেছি। এভাবে আমার সামনে বসে থাকলে আমি তো সত্যিই পাগল হয়ে যাব। হয়েছে তোর? আর মিথ্যে কথা বলতে হবে না। প্রিয়া একটা ব্যাগ আমার সামনে রেখে বলল, এখানে কাপড় রাখা আছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আমি নিচে তোর জন্য অপেক্ষা করছি। কোথায় যাব আমরা? এটা তো বলবি নাকি? যদি কিছু না বলিস তাহলে যাবো কিভাবে? কালকে না বললি আমি তোরে যেখানে যেতে বলবো তুই নাকি সেখানেই যাবি? তো আজকে তুই এই কথা বললি কেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নিচে গিয়ে অপেক্ষা করেন, আমি রেডি হয়ে নিচে আসছি। আচ্ছা তাড়াতাড়ি করিস, এমনি আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। প্রিয়া যাওয়ার পর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ব্যাগ থেকে প্রিয়ার দেওয়া কাপড় পরে রেডি হয়ে নিলাম। প্রিয়া মোটামুটি ভালোই চালাক আছে, ও আমাকে কিছু বলে নাই। প্রিয়া ওর কাপড়ের সাথে ম্যাচিং করে আমার কাপড় কিনেছে। যাক, এসব এখন বাদ দেই। নিচে গিয়ে দেখি সবাই মিলে বসে নাস্তা করছে। প্রিয়া, এই ছেলের মন মানসিকতা এখন খুবই খারাপ। ওকে নিয়ে গেলে ও পুরোপুরি ভেঙে যাবে। এর থেকে বরং কিছু হবে না বাবা, এই নিয়ে তুমি চিন্তা করো না। আর ও যদি দেখে ওর প্রিয় মানুষ বিয়ে করে নিচ্ছে, তাহলে হয়তো ওর মন থেকে কষ্টটা একটু দূর হবে। এই জন্যই নিয়ে যাচ্ছি। আমার প্রিয় মানুষের বিয়ে হয়ে যাচ্ছে মানে? প্রিয়ার কথার মানে বুঝতে না পেরে বললাম, কি বলতে চাই একটু বুঝিয়ে বলতো আমাকে। কিছু না, এখন চল তাড়াতাড়ি, এমনিই দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষ করে আম্মুকে বলে বাসা থেকে বের হলাম। গাড়িতে বসার পর প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তোরে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে একদম পাগলামো করবি না। আগে তো যাই নাকি? না, আমি কিছু শুনতে চাই না। আমি তোরে যেটা বললাম সেটা করতে হবে। আচ্ছা বাবা, কোনো পাগলামো করবো না, ঠিক আছে। প্রিয়া ওর হাত দিয়ে আমার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, মাঝে মাঝে বেস্ট কিছু জিনিস ছেড়ে দিতে হয় নিজের ভালোর জন্য। আর এতে তোর ক্ষতি কিছু হবে না। আমি মনে করি ভালো কিছু হবে তোর সাথে। প্রিয়ার সাথে আমি এই বিষয়ে কোনো কথা বলি নাই, কিন্তু গাড়িটা সেখানে থামলো। সেটা আমার বহুদিনের পরিচিত একটা জায়গা। বুকের ভেতরে যেন আবার কম্পন সৃষ্টি হতে লাগলো। হাত পা যেন মুহূর্তের ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। প্রিয়া আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে বলল, তুই যেটা চিন্তা করলি সেটাই হতে যাচ্ছে। আজকে সুমনের সাথে সুইটির বিয়ে, এই জন্য তোরে এখানে নিয়ে আসলাম, যাতে তুই নিজ চোখে প্রিয় মানুষের বিয়ে দেখতে পারিস। প্রিয়ার কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। প্রিয়াটা কি বললো আমাকে? আজকে নাকি সুইটির বিয়ে, আমি জানি না। আর এতে হয়তো আমি কষ্ট পেতে পারি, কিন্তু সুইটি তো আমার সাথে ভালোবাসার নাটক করছে, ও তো আর কষ্ট পাবে না। কি রে, ভিতরে চল আর দেখ, আমি তোরে এখানে নিয়ে আসছি যাতে তুই দেখতে পারিস তোর কাছের মানুষ তোর কথা না রেখে তোর সাথে কিভাবে বেইমানি করছে। ও আর কি বেইমানি করছে? যে মেয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারে, তার কাছে তো ভালোবাসার কোনো মূল্যই নাই। চল আগে সুইটির সাথে দেখা করে আসি। প্রিয়া, তুই হয়তো ভালো করেই জানিস আমি কতটা কষ্টের মাঝে আছি, এরপরে আমাকে কেন তুই এখানে নিয়ে আসলি? তোর আমি কাকে কি বোঝাই? যার জন্য তুই নিজেকে এতটা কষ্ট দিলি, সে যে বিয়ে করে অন্য কারোর সঙ্গে সুখে থাকবে, এটা দেখবি না তুই? ভিতরে চল তো আগে। প্রিয়া আমার এক হাত জোরে ধরে ভিতরে নিয়ে গেল। আঙ্কেলের দিকে নজর যেতে দেখি উনি আমার দিকে তাইকে মাথা নিচু করে দিল। হায় রে বেইমানের দল, পুরো পরিবার মিলে আমাকে বোকা বানালো, আর আমি কিছু বলতে পর্যন্ত পাই নাই। প্রিয়ার সাথে উপরে চলে গেলাম। যতই সুইটির রুমের কাছে যাচ্ছি ততই ওর কথাগুলো আমার কানে বাজতে লাগলো। প্রিয়া দরজা খুলে ভেতরে ঢুকে গেল। আমি শুধু প্রিয়ার পেছনে পেছনে যেতে লাগলাম। সুইটির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দিলাম। যে মেয়েটা সবসময় আমার জন্য সাজতো, আজকে সে কিনা অন্য কারোর জন্য সেজে বসে আছে। এসব চিন্তা করতেই যেন কলিজাটা ফেটে যাচ্ছে। আমার সুইটি আজকে অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাবে। এবার দেখার আগেই আমার মৃত্যু হলো না কেন? প্রিয়াকে দেখে সুইটি বলল, আপু তুই কেমন আছিস? আর আপু, আমি তোমার অপেক্ষাই করছিলাম। আমার প্রিয় ছোট বোন, তোরে এই সাজে খুব মানিয়েছে। খুব খুব সুন্দর লাগছে তোরে। এটাই হয়তো আমার জীবনের শেষ সাজুগুজু আপু। এরপর আমাকে আর দেখতে পারবে না। স্বামীর বাসায় চলে যাবি এই তো? চিন্তা করিস না, ওখানে গিয়ে আমি তোরে দেখে আসবো। সুইটির দিকে তাকিয়ে যেন আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। কোনো মতো মাথা নিচু করে বললাম, তোরা কথা বল, আমি বাইরে আছি। প্রিয়া খপ করে আমার হাত ধরে বলল, আবার মরতে যাবি তাই তো? আমার বোনের মতো মেয়ে এই পৃথিবীতে কত কত আছে, চিন্তা করিস না, আমি তোরে ওর থেকেও আরো সুন্দর এনে দিব।
তোর বোনের মতো মেয়ে হয়তো এই পৃথিবীতে অনেক আছে, তবে আমি কেন এই মেয়ের প্রেমে পড়তে গেলাম, যার ভিতরে ছিল শুধু প্রেমের অভিনয়। জানিস তো প্রিয়া, কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না। আমার বোনকে তুই অভিশাপ দিবি না। আমার এটাই পাওয়া প্রাপ্ত আপু। তবে আমি থাকতে হয়তো আমার মূল্য কেউ বুঝতে পারে নাই। আমি মরে গেলে ঠিকই বুঝবে। যাকে এতদিন ধরে ভালোবেসে আসছি, আর 5 মিনিট কথা বলতে আমাকে বেঈমান মনে হলো। তবে আমার কিছু হওয়ার আগে আমি আমার প্রিয়জনকে বলতে চাই, মিস করি তোমাকে অনেক। বলতে পারি না, আমি মরলে বুঝবা ঠিকই। কিছু বলতে পারবো না। কান্না করে বলবে তখন ভালোবাসি তোমায়। হাজার ডাকলেও আসবো না, বলবো না ভালোবাসি তখন। প্রিয় আপু, আমাকে কেউ বুঝতে পারেনি। আমি কার জন্য কি করছি এটা ওরা মনে রাখে নাই। তবে বিশ্বাস করেন আপু, আমি বেঈমান না। কাউকে ভালো রাখার জন্য এই কথা বলতে হয়েছে। হয়তো সেটা একটু পর বুঝবে। ছুটির এসব কথা শুনে আমি এক মুহূর্ত এখানে দাঁড়ালাম না, বাইরে দাঁড়িয়ে চুপচাপ কান্না করতে লাগলাম। ছুটি এত অভিনয় কিভাবে করতে পারে? ওর অভিনয়ের ভিতরেও আমি আমার ভালোবাসা দেখতে পেয়েছি, তবে আমার সাথে কেন ভালোবাসার অভিনয় করলো? একটু কি আমার প্রেমে পড়তে পারে নাই? নিচে গিয়ে চোখের পানি মুছতে একটা চেয়ারে বসলাম। আমার মতো অনেকেই এসেছে ছুটির বিয়ে দেখার জন্য। কিছুক্ষণ পর সুমন বর সেজে ছুটির হাত ধরে বিয়ের পিড়িতে নিয়ে এলো। প্রিয়া এসে আমার পাশে বসে বলল। কি রে, মন খারাপ কি তোর? আমি চোখের পানি লুকিয়ে বললাম, আমার আবার মন খারাপ হবে কেন? প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, কান্না করিস না। মাঝে মাঝে নিজের চাইতে কিছু প্রিয় জিনিস ছেড়ে দিতে হয়। আমি তোর কষ্ট বুঝতে পারছি। তোর সাথে অবশ্যই ভালো কিছু হবে। দুলাভাই দুলাভাই, আপু আপনাকে এই কাগজটা দিয়েছে, বলেছে এটা নাকি পড়তে। এটা বলেই সুইটির ছোট ভাই দৌড়ে আমার সামনে থেকে চলে গেল। আমি কাগজটা হাতে নিয়ে ধীরে ধীরে খুললাম। প্রথমেই লেখা আছে, আমার প্রিয় মানুষ লাদেন, তোমার কাছে আমি খুব বেঈমান না। এতদিন ভালোবেসে এই আমাকে চিনলে, তুমি যাতে ভালো থাকো। আর সুমন যেন বুঝে আমি তোমাকে আর ভালোবাসি না। এজন্য আমি এই মিথ্যা নাটকটা করলাম। এই দেহ যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত তোমার জন্য আমার বুক থেকে এক বিন্দু পরিমাণে ভালোবাসা কমবে না। তবে তোমাকে কালকে এসব কথা আমি কতটা কষ্ট করে বলছি এটা শুধু আমি জানি। রাতভর তোমার জন্য কান্না করতে করতে আমার চোখে পানি শুকিয়ে গেছে। তুমি তোমার কষ্ট কাউকে দেখতে পারছো না, কিন্তু আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। তবে তোমাকে আমি সত্যি অনেক অনেক ভালোবাসি। বিশ্বাস করো, সেদিন সবকিছু মিথ্যা বলছি, যাতে তুমি আমাকে অপরাধী ভেবে নিজে শান্তিতে থাকতে পারো। আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসি। আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই। সেদিন না তুমি আমার কাছে বলেছিলে, আমার এই শরীরে কেউ যেন ছুঁতে না পারে। আর দেখো, আমি তোমার কথার মতো সেটাই করছি। বিয়ে তো করে নিব, কিন্তু আমাকে সুমন ছুঁতে পারবে না। বিয়ের পিঁড়িতে বসার আগে 3টা বিষের বোতল আর 5টা ঘুমের ট্যাবলেট খেয়েছি। এখন চাইলেও আমাকে কোনো ডাক্তার বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, আমি মারা যাওয়ার পর তুমি কান্না করবে না। ভালো একটা মেয়েকে দেখে বিয়ে করে নিও। নিজের খেয়াল রাখবে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। যা ছিল সবটা তোমাকে দিয়ে গেলাম। বলছিলাম না তোমার সুখের জন্য আমি হাসতে হাসতে মারা যাব। আর আজকে সেটাই সত্যি হতে চললো। আমার জন্য আর কখনো চিন্তা করবে না। খুব খুব ভালো থেকো তুমি। এপারে আমাদের মিলন হলো না, কিন্তু ওপারে আমাদের দেখা হবে। তখন তোমাকে আমি আমার করে নেব। ইতি, তোমার ভালোবাসার পাগল সুইটি। চিঠিটা পড়েই আমার হাত পা কাঁপতে লাগলো। ছুটি তো ঠিক কথা বললো। ও 5 মিনিট আমার সাথে কথা বললো, আর সেগুলো আমি বোকার মতো বিশ্বাস করলাম। একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে, আর আমি কিনা তাকে ভুল বুঝলাম। সামনে তাকে দেখি সুমন কবুল বলে অলরেডি সুরিকে বিয়ে করে নিলো। আমি দৌড়ে গিয়ে সুরির সামনে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, কেন এমন করলে সুইটি? আমাকে মেরে একবার এসব কথা বলতে পারতে তুমি। তোমাকে স্যার আমি কি নিয়ে বাঁচবো? তুমি তোমার কথা ভেবে সবকিছু শেষ করে দিলে। এ আমার কি হবে? সুমন আমার শার্টের কলার ধরে বলল, তুই এখন এখানে কি করিস? তুই জানিস না সুইটি এখন আমার বিয়ে করা বউ? সুমনের কথা শুনে ওকে ঠেলে দূরে সরে দিলাম। প্রিয়া বসা থেকে উঠে আমার কাছে এসে বলল, কিরে লাদেন, তুই এসব কি শুরু করলি? পাগল হয়ে গেছ তুই? আমি পাগল হই নাই, পাগল হয়েছে তোর বোন। ও বিষ খেয়েছে প্রিয়া। ও চলে গেলে আমার কি অবস্থা হবে? একবার ওকে এই কথা জিজ্ঞেস কর, কেন বিষ খেয়েছে। এই বলতে না বলতেই চুরি আমার কোলে লুটিয়ে পড়লো। ওর মুখ থেকে রক্ত বের হতে লাগলো। চুরিকে কোলে নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। গাড়িতে বসার পর প্রিয়া আমার পাশে বসে
ড্রাইভারকে বলল তাড়াতাড়ি কোনো এক হাসপাতালে নিয়ে যেতে আমাদের। সুইটি রক্তমাখা মুখে আমার দিকে তাকিয়ে বলল, আমি বলছি না আমার জন্য একদম কান্না করবে না। জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কেন এভাবে কান্না করছো? তোমাকে আমি পাবো না এটা জানি, এই জন্য তো নিজেকে শেষ করে দিলাম। কেন এমন করলে? আমি বলছিলাম তোমাকে যে সুমনকে আমি মেরে ফেলি, তাহলে আমাদের পথের কাটা শেষ হয়ে যাবে। আর সেই তুমি কিনা আজকে আমাকে রেখে বিষ খেয়েছো। আমাকে বলতে দুজন মিলে একসাথে খেতাম, আমাকে একা রেখে তুমি এভাবে চলে যাচ্ছ। এখন আমি বাঁচবো কি নিয়ে? তোমার কিছু হলে আমিও নিজেকে নিজেই শেষ করে দেবো, বলে দিচ্ছি। এমনটা করবে না কখনো। আমি চলে যাওয়ার পর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিবে। তবে বিশ্বাস করো, আমার মতো তোমাকে এতটা কেউ ভালোবাসতে পারবে না। সত্যিকারের ভালোবাসা আসলেই মানুষকে কাঁদায়। ভালো থেকো, সুখে থেকো, এটাই দোয়া করি আমি। আমি আর চোখ খুইলা রাখতে পারছি না। আমার খুব খুব কষ্ট হচ্ছে। আজকে একটা আফসোস নিয়ে মরতে হচ্ছে। বেঁচে থাকতে তোমাকে আমি পেলাম না। সুমন আমাদের মাঝে না এলে কত সুন্দর একটা সংসার হতো আমাদের। সুরি আর কিছু বলে নাই, চোখ বন্ধ করে দিল। ওর অবস্থা দেখে আমি বললাম, তুমি চোখ খোলা রাখার চেষ্টা করো প্লিজ। তুমি চলে গেলে আমার কি হবে? প্লিজ প্লিজ সুরি, তুমি চোখ খোলা রাখো। হাসপাতালে যাওয়ার পর সুরিকে কোলে নিয়ে দৌড়ে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে ডাক্তারকে বললাম, প্লিজ আমার সুরিকে বাঁচিয়ে দিন, বিনিময়ে যা দিতে হয় আমি দেবো। ডাক্তার আমাকে বের করে দিয়ে বলল, আপনি বাইরে অপেক্ষা করেন, আমরা দেখছি রোগীর কি অবস্থা। বাইরে বসে কান্না করছি আর দোয়া করছি সুরি যেন বেঁচে যায়। ওর কিছু হলে আমাকে এত ভালোবাসা কে দিবে? প্রতি মিনিটে প্রতি ঘন্টায় ওকে আমি ভালোবাসি। ওর একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কত কিছু করলাম। আর সেই মানুষটা যদি আজকে না থাকে, তাহলে আমার এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, কান্না করিস না প্লিজ, ওর কিছু হবে না। ও তোরে এতটা ভালোবাসে, কিন্তু কখনো তা প্রকাশ করে নাই। প্লিজ তুই কান্না করিস না। জানিস প্রিয়া, এখন সব দোষ আমার। আমি ওকে বুঝতে পারি নাই। যদি আমি ওকে বুঝতে পারতাম, তাহলে আজকে ওর এই অবস্থা হতো না। আমার মতো বস্তির একটা ছেলের জন্য ও কেন বিষ খেয়েছে? এর মাঝে সুইটির পরিবারের সবাই হাসপাতালে চলে আসলো। সুমনকে দেখে আমার রাগ মাথায় উঠে গেল। তবে এই মুহূর্তে আমার মেসেজ ঠান্ডা রাখতে হবে। ডাক্তার দরজা ঠেলে কেবিন থেকে বের হয়ে গেল। আমি ডাক্তারের সামনে গিয়ে বললাম, আমার সুইটি ঠিক আছে তো? ওর আবার কিছু হয় নাই তো? আপনি রোগীর কি হন? আমি ওর সবকিছু বলতে পারেন। এখন বলেন, আমার সুইটি সুস্থ আছে তো? রোগী বলছে আপনি যেন একটা বিয়ে করে নেন, এটাই এটাই নাকি ওনার শেষ ইচ্ছা। আর আপনাকে কান্না করতে বারণ করে গেল। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। রোগী এত বেশি পরিমাণে বিষ খেয়েছে, সাথে আবার ঘুমের ওষুধ, এজন্য আমরা রোগীকে বাঁচাতে পারি নাই। সরি সরি সরি। ডাক্তারের মুখ থেকে এই কথা শোনার পর আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম। ডাক্তার এটা কি কথা বললো? না, আমার সুইটি আমাকে রেখে মরতে পারে না। আমি দরজা ঠেলে ভেতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সাদা কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে আছে বেডের উপর। আমি মুখ থেকে কাপড়টা সরিয়ে সুইটিকে জড়িয়ে ধরে বললাম, কেন আমাকে রেখে এভাবে চলে গেলে? এখন আমাকে কে বলবে আমি আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি? কে বলবে স্যার আপনি এতটা সুন্দর কেন? যে আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি ছিলাম, সেই তুমি কিনা আমাকে ছেড়ে চলে গেলে? কেন সুইটি, কেন? কেন তুমি এমন করলে? তোমার ভালোবাসার অভাবে আমি তো এমনি দিন দিন না খেয়ে এভাবেই মারা যাব। একবার আমার কথাটা চিন্তা করে দেখতে তুমি। এভাবে কান্না করিস না। কান্না করলে কি ও ফিরে আসবে? না না, আমার সুইটি আমাকে রেখে মরতে পারে না। ডাক্তার তো মিথ্যে কথা বললো। দেখো ও কি সুন্দর ঘুমিয়ে আছে। ওকে এখন আমাদের বাসায় নিয়ে যাব। আজ থেকে ও আমার কাছেই থাকবে। এই কথা বলে সুইটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। প্রিয়া আমার পিছনে আসতে আসতে বললো, এমন করিস না প্লিজ, ও তো মরে গেছে। তুই একটু বুঝতে চেষ্টা কর। আমি সুইটিকে কোলেতে নিয়ে গাড়িতে বসলাম। বললাম, তুই চুপ কর। আমার সুইটি আমাকে রেখে কখনো মরতে পারে না। ও তো ঘুমিয়ে আছে। তুই সবসময় মিথ্যে কথা বলিস। সুইটিকে নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। বাসার ভেতরে নিয়ে গিয়ে সুইটিকে বিছানার উপর রেখে আমি ওর পাশে বসে বললাম, পাগলি মেয়ে, আমাকে রেখে চলে যেতে চাইলেই কি আমি যেতে দেবো? ভালোবাসি না তোমাকে আমি অনেক? প্রিয়া দরজার সামনে দাঁড়িয়ে বলল, প্লিজ এমন করিস না। ওকে মাটি দিতে দে। ও মারা গেছে। তুই নিজ চোখেই তো সবকিছু দেখলি, তারপরেও কেন এমন করছিস? আমার সুইটি আমাকে রেখে কখনো মারা যেতে পারে না। তুই বললি আর আমি বিশ্বাস করলাম? এটা কোনোদিন হতে পারে না। আমার সুইটি শুধু আমার। ওকে আমি কোথাও যেতে দেবো না। দিয়ে আর কিছু বললো না। কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আম্মা এসে বললো, বাবা, ও তো মারা গেছে, এখন ওকে মাটি দিতে হবে না। আমি বুঝতে পারছি তোর কষ্ট, কিন্তু কি করবি বল? তুমি আমার মা হয়ে এটা বলতে পারলে?
তো মারা যায় নাই আম্মা, ও ঘুমিয়ে আছে। তাছাড়াও আমাকে বলছে আমাকে রেখে কোনোদিন ও মরবে না, মরতে হলে একসাথে মরবো দুইজন, আর বাঁচতে হলে একসাথেই বাঁচবো দুইজন। আমার বিশ্বাস আছে আমার সুইটি আমাকে রেখে যাবে না। আম্মা ওর শেষ কোনো উপায় না পেয়ে কান্নায় করতে করতে চলে গেল। আমি সুইটির মাথার পাশে বসে ওর দিকে শুধু তাকিয়ে আছি। পৃথিবীতে কত মেয়ে আছে, কিন্তু এই পিচ্চি মেয়েটার মতো আমাকে যত্ন করে কেউ ভালোবাসতে পারবে না। আর ওকে আমি কিভাবে হারাতে দেবো? সুইটি ঠিকই বলেছিল, বেঁচে থাকতে তো আমাকে বুঝতে পারলে না, হয়তো আমি মারা যাওয়ার পর আমাকে তুমি বুঝতে পারবে। সেদিন হাজার ডাকলেও আমি ফিরে আসবো না, হাজারবার কেঁদে বললেও আমি ফিরে আসবো না। কিন্তু এই সমাজের মানুষগুলো আমাদের এক হতে দিল না, ওদের কারণে আমি আমার ভালোবাসা হারিয়েছি। আজকে সুইটি আমার সামনে শুয়ে আছে, ওকে আমি হাজারবার ডাকছি, এরপরেও ফিরে আসছে না। কেন আমার সাথেই শুধু এমন হচ্ছে? হঠাৎ করে দরজা ঠেলে আঙ্কেল আর স্যার ভিতরে ঢুকলো। স্যার আমার সামনে এসে বলল, শোনো আমার কথা। আপনার কোনো কথা আমি শুনতে পাবো না স্যার, আমার সুইটি এখানে ঘুমিয়ে আছে, আপনার শব্দগুলোও তো ঘুম থেকে উঠে যাবে, পরে আমাকে ও বকা দেবে। বাবা, ও তো মারা গেছে, এমন করে না, একটু বোঝার চেষ্টা করো তুমি। স্যার ও মারা যায় না, ও তো ঘুমিয়ে আছে, আমার সামনে ওকে মৃত বলবেন না স্যার। আমার বুকটা ফেটে যায় এই কথা শুনলে। আমার সুইটি আমাকে রেখে কখনো মরতে পারে না, ও আমাকে কথা দিয়েছে বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। স্যার আমার হাত ধরে নিচে বসিয়ে আমাকে একটা পিলারের সাথে বেঁধে দিয়ে বললো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকে মাফ করে দিও বাবা। মৃত মানুষকে বেশিক্ষণ মাটির ওপরে রাখতে নেই। আমি আপনার পা ধরে বলছি আমার সুইটিকে আমার কাছ থেকে নেবেন না। ওকে স্যার আমি জ্যান্ত মারা যাবো, প্লিজ স্যার ওকে নেবেন না। আমি ওকে স্যার বাঁচতে পারবো না স্যার, আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইবো না, ওকে আমার কাছ থেকে আলাদা করবেন না। আপনার পা ধরে এই কথা বলছি, প্লিজ স্যার আমাকে একটু বাঁচতে দেন। ওকে না পেলে আমি এভাবেই মারা যাবো, ওকে নেবেন না স্যার। কিন্তু আমার কথা না শুনে ওরা সুইটিকে নিয়ে যেতে লাগলো। আমি একটা চিৎকার দিয়ে কখন যে অজ্ঞান হয়ে গেলাম বলতেও পারে না। যখন চোখ খুললাম তখন তাকে দেখি আমার সামনে প্রিয়া বসে আছে। প্রিয়াকে দেখে আমি বললাম, তোর এটা আমার সাথে করতে পারলি? কেন এমন করলি প্রিয়া? তুই জানিস ওকে স্যার আমি বাঁচতে পারবো না, এরপর ও কেন এমন করলি বল? আমি তো ওর কষ্ট বুঝতে পারছি, তবে এটার নিয়ম। এই পৃথিবীতে সবাই একদিন মারা যাবে। সুইটি আমাকে রেখে কখনো মারা যেতে পারে না, ও তো ওর চিন্তা করে চলে গেল। কিন্তু আমাকে যে তোরা কেউ আটকাতে পারবে না, আমি ওর কাছেই চলে যাব। কি হবে বেঁচে থেকে? যার জন্য সবকিছু পেয়েছি আজকে সে আমার কাছে নাই। আমার মতো পোড়া কপাল হয়তো এই পৃথিবীতে আর কারো নেই। আমার হাত খুলে দে, এভাবে আমাকে আটকে রাখতে পারবি না তোরা। আমি আমার সুইটির কাছে যেতে চাই। দেখ, আমার কথাটা তো। কি বলবি তুই? ইচ্ছে করলে তুই সবকিছু সমাধান করতে পারতি, আমাকে একা করে সবাই দূর দেশে চলে যাচ্ছে। আমি জানি তুই এখান থেকে গেলে উল্টাপাল্টা কিছু করে ফেলবি, এই জন্য আমি এটার সিদ্ধান্ত নিয়েছি। জানিস প্রিয়া আমার কতটা যে কষ্ট হচ্ছে, আমি আমার কষ্ট কাউকে দেখাতে পারছি না। কাছের মানুষ এভাবে আত্মহত্যা করবে এটা আমি আশা করি নাই। আমি আমার জীবনে সুইটিকে হাজারবার চাইবো। প্রিয়া তুই ওকে ফিরিয়ে এনে দে না। আমার এই এক জীবনে আমি কিচ্ছু চাই না, শুধু সুইটিকে চাই আমি। ওকে ছাড়া আমি অসহায়, আমি এখন জীবিত লাশ হয়ে গেছি। দেখো বাবা, তোমার কষ্ট বুঝতে পারছি, তবে মেয়েটা যেভাবে আত্মহত্যা করবে এটা আমরা কেউই জানতাম না। যদি আমার এই পৃথিবীতে বেঁচে থাকতে হয় তাহলে যাদের কারণে আমার সুইটি আত্মহত্যা করছে তাদের আমি কেটে টুকরো টুকরো করে মারবো। বাবা, তোমাকে বলেছি না কাজীকে নিয়ে আসতে? কাজী কে আসছে? হুম, আসছে। ওনাকে কি আমি ভিতরে আসতে বলবো? না বাবা, এখন তুমি একটু বাহিরে যাও, আগে আমি ওকে সবকিছু বুঝিয়ে দিই। স্যার দরজা লাগিয়ে বাইরে যেতেই প্রিয়া আমার হাত ধরে বলল, আসলেই সুইটির মতো কোনো মেয়ে হয় না। একটা মানুষ একটা ছেলেকে এতটা ভালোবাসতে কিভাবে পারে? আমার তো মনে হয় ইতিহাসের পাতায় এমন কাহিনী নেই। ওর ভালোবাসার কাছে দুনিয়ার সব কিছু হার মানবে। সুইটি মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল, ওখানে লেখা ছিল, আমার মৃত্যুর সময় আমার ভালোবাসার মানুষটা খুব অসহায় হয়ে যাবে। ও আমার মৃত্যুর খবর শুনে নিজেকে মানাতে পারবে না। আমি আমার স্যারকে খুব ভালো করেই চিনি। উনাকে যদি বলতাম স্যার আমার জন্য আপনার মাথাটা কেটে দিবেন, উনি হাসতে হাসতে তাই করতো। আপু আমার আজকে শেষ দিন, হয়তো আর কখনো এই পৃথিবীর মুখ দেখবো না। খুব ইচ্ছে ছিল ভালোবাসার মানুষের সাথে সংসার করা, এটা আর হলো না। আপু আমার বেবিটার দায়িত্ব তুমি নিও। ও আমাকে ছাড়া খুব খুব অসহায় আপু। ওকে বিয়ে করে ওর মন থেকে সবকিছু দূর করে দাও। ও যেন কোনোদিনও
কোনো কষ্ট না পায়। আমি এটাই চাই তোমার কাছে। আমি মরে যাচ্ছি অথচ আমার ভালোবাসার মানুষকে কিছু দিয়ে যেতে পারছি না। প্লিজ আপু, ওকে তুমি কোনো কষ্ট দিও না। ওর দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে গেলাম। আমাকে কখনো ভুলবে না আপু। আমি আমার ভালোবাসার মানুষের জন্য নিজেকে কুরবান করে দিলাম। লাভ ইউ আপু, ভালো থাকবেন। প্রিয়ার হাত থেকে চিঠিটা নিয়ে কান্না করতে করতে বললাম, কেন আমাকে ছেড়ে চলে গেল? ও জানতো ওকে স্যার আমি বাঁচতে পারবো না। ও তো চলে গেল, সাথে আমার সবকিছু নিয়ে গেল। কারণ আমি কি নিয়ে বাঁচবো, কার আশায় বাঁচবো? প্লিজ তুই কান্না করিস না। সুইটি আমার ছোট বোন ছিল। ও আমাকে যা করতে বললো আমি তাই করব। আমার বোনের এটা শেষ ইচ্ছা। আমার মতো জ্যান্ত লাশ বিয়ে করে তুই কিছু পাবি না। আমাকে আমার মতো একা থাকতে দে। সুইটি, তোরে আমার হাতে তুলে দিয়েছে। আমার সামনে তুই এভাবে মারা যেতে পারবি না। কাজীকে ডাকবো। আমার দ্বারা এসব হবে না। ছুটি ছাড়া আমি আমার জীবন অন্য কাউকে চিন্তা করতে পারি না। ও মরছে আজকে, আর তুই এর সুযোগ নিচ্ছিস। আমাকে যত ইচ্ছে বকাতে মন্দ বল, আমি কিচ্ছু করতে পারবো না। আমার বোনের শেষ ইচ্ছা এটা। আমি আমার জীবন দিয়ে হলেও এটা পালন করব। আর যাওয়ার আগেও তো সুইটি তোরে বলে গেছে এই কথা। আমাকে বিয়ে করে কেন তুই তোর জীবনটা ধ্বংস করতে চাস? না পাবি স্বামীর ভালোবাসা, না পাবি সুখ। আমি এখন পাথর হয়ে গেছি। আমার কিচ্ছুর দরকার নেই, তবে তোর কষ্ট আমি দেখতে পারবো না। আর তুই যদি পাথর হয়ে থাকিস, আমি পাথরের বুকে থেকে ফুল ফোটাবো। আমাকে মেরে ফেল তুই প্রিয়া। আজকে আমার খুব খুব কষ্ট হচ্ছে। প্রিয়া আমার হাত ধরে বলল, শান্ত হ, আমি তোর পাশে আছি। কই বাবা, বের হয়ে আসো। প্রিয়ার কথা শুনে স্যার সহ একজন মুরব্বী ভেতরে ঢুকলো। প্রিয়ার দিকে তাকিয়ে আবার বললাম, মৃত লাশ বিয়ে করে কিছু পাবে না। আমার কিচ্ছুর দরকার নেই। তুই শুধু কবুল বলবি, আর কিচ্ছু বলতে হবে না। আমার থেকে কিছুটা দূরে আম্মা দাঁড়িয়ে আছে। আম্মা ইশারা করে বলল, বাবা, তুই বিয়েটা করে নে। তোর কষ্ট আমি দেখতে পারছি না। কাজী যখন কবুল বলতে বললো, তখন প্রিয়াকে শেষবারের মতো বললাম, তোর জীবনটা আমার সাথে জড়িয়ে নষ্ট করিস না। তুই ভালো ঘরের মেয়ে, আর আমি বস্তির একটা ছেলে। আমি বস্তির সেই রাজকুমারকেই বিয়ে করতে চাই। আমার ছোট বোন তোর দায়িত্ব আমাকে দিয়েছে, আর আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। এখন তুই কবুল বলে দে। শেষবারের মতো সুরির চেহারা নজরে এলো। তবে ওর শেষ ইচ্ছাটুকু আমি পালন করব। যে মেয়েটাকে আমি বললাম যেন ওর শরীরে কেউ ছুতে না পারে, আরো আমার কথা শুনে নিজের জীবন দিয়ে দিল, আর সেই মেয়েটা আমাকে অন্য কারো হাতে তুলে দিল যাতে আমি সুখে থাকি। আমি আজকের পর থেকে সব সময় বলবো, ছেলেদের তুলনায় মেয়েদের ভালোবাসা খুব খুব মায়াবী হয়। আসলে মেয়েরা মায়াবী, ওদের মন তুলার চাইতেও নরম। প্রিয়ার কথা মতো আমি 3 কবুল বলে প্রিয়াকে বিয়ে করে নিলাম। বিয়ের একটু পর প্রিয়া আমার হাতের বাঁধন খুলে দিয়ে বলল, আমি জানি আমি কখনো তোর কাছে স্বামীর অধিকার পাবো না, তবে আমার এসবে দরকার নেই। যদি তোরে আমি হাসি খুশি রাখতে পারি তাহলেই আমার হবে। মেয়েদের বিয়ে তো একবারেই হয়। আমারও হয়তো তোর সাথে জুটি লেখা ছিল, তবে আমার একটা কথা রাখবি তুই। জানি এই সময়ে এসব বলা ঠিক না, শুধু আমার আম্মু আব্বুকে একটু সালাম করবি। অপরাধ তো আমি করেছি, তুই তো কোনো অপরাধ করিস নাই। আমার বাবা মাও হয়তো আমার জন্য বেস্ট একটা ছেলে খুঁজছিল, কিন্তু আমি আমার বোনের কথা রাখতে গিয়ে তোরে বিয়ে করেছি। প্লিজ প্লিজ আমার কথাটা একটু রাখবি। আমি আমার শার্ট দিয়ে চোখের পানি মুছে দাঁড়িয়ে বললাম, আচ্ছা ঠিক আছে চলো। তুই একটু দাঁড়া, আমি ওয়াশরুম থেকে আসছি। এই কথা বলে প্রিয়া ওয়াশরুমে চলে গেল। একটু পরে একটা বালতিতে পানি নিয়ে আমার সামনে এসে আমাকে বিছানার উপর বসিয়ে দিল। প্রিয়া ওড়না মার পানিতে ভিজিয়ে আমার হাত মুখ মুছে দিতে লাগলো। আমি প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, কেন এসব করছিস? তুই জানিস আমি তোরে কিছু দিতে পারবো না। আমি তোরে বলছি আমাকে কিছু দেওয়ার জন্য। কিচ্ছু দিতে হবে না আমাকে। যেই মেয়েটার চোখে মুখে সব সময় রাগ ছিল, কখনো একটু মন খুলে আমি হাসতে পারি নাই, যার জন্য আমি একটু স্বাধীনতা পেয়েছি, আজকে তাকেই আমি বিয়ে করেছি। আর সে আজকে জ্যান্ত লাশ হয়ে গেছে। এসব দেখে আমি কোনোভাবে সহ্য করতে পারছি না। তবে একটা কথা বিশ্বাস কর, আমি তোরে জোর করে বিয়ে করতে চাই নাই। সুইটি বলল দেখে। আমি বুঝতে পারছি। সুরি আমার সাথে এমন করলো কেন, বলতে পারবি কিছু?
আমি ওর জন্য সবকিছু করতে পর্যন্ত রাজি ছিলাম, আর সুইটি কিনা আমাকে কিছু না বলে এভাবে চলে গেল। কেন এমন করলো? ওর জায়গায় আমার এসব করার দরকার ছিল, আর উল্টা সুইটি। প্লিজ এইসব নিয়ে তুই মন খারাপ করিস না। এই পৃথিবীর সবাই তো মরণশীল, সবার একদিন মরতে হবে। এখন নিচে চল প্লিজ। প্রিয়ার সাথে হেঁটে নিচে চলে গেলাম। নিচে প্রিয়ার কথা মতো ওর বাবা মাকে সহ আমার আম্মুকে সালাম করলাম। সবকিছু শেষে আমার শ্বশুর, মানে যিনি আমাদের অফিসের স্যার, তিনি আমাকে ডেকে ওনার পাশে বসে বলল, এখন মন ভালো হয়েছে বাবা? আপনাকে কি বলবো স্যার, বলার মতো কোনো ভাষা নেই। কারো প্রিয় মানুষ মারা গেলে তার যে কতটা কষ্ট হয় এটা শুধু সে জানে। আমি নিজেকে কোনোভাবে মানতে পারছি না। আমি তোমার কথা বুঝতে পারছি বাবা, তবে মেয়েটা হঠাৎ করে এমন করবে আমরা ভাবতেও পারি নাই। সুমনের বিষয়ে কি কিছু জানেন স্যার? বলো না আমাকে, বাবা বলে ডাকবে। আর ওর বিষয়ে যদি কিছু জানাতাম তাহলে আমি ঠিকই বলতাম। সেদিন আমি তোমার ওই অবস্থা দেখে আমি নিজে গিয়ে ওকে অনুরোধ করে আসছি তোমার জন্য, কিন্তু আমার কথায় মানে নাই। একটা কথা কি জানেন, আমি খুব ভালো ছিলাম, কিন্তু আমাকে ওরা ভালো থাকতে দিল না। আমি আমার আম্মার কসম খেয়ে বলছি, যার জন্য আমার ছুটি মরছে, একটা একটা করে সবাইকে মারবো, কাউকে ছাড়বো না আমি। এসব বলতে নেই বাবা, একটা বিষয়ে দেখো, তুমি সত্যিকারের ভালোবাসা কত আছে, তাই বলে সবাই কি এমন পাগলামো করে? আমার একটাই মেয়ে বাবা, সরকারি চাকরিওয়ালা ছেলে, অনেক ছেলে ছিল, কিন্তু ওকে বিয়ে করার জন্য শেষে তোমার এই অবস্থা দেখে তোমাকে বিয়ে করে নিল। এভাবে নিজের কষ্ট পেয়ে আর মেয়েটাকে কোনো কষ্ট দিও না বাবা, ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি শুধু মাথা নিচু করে বললাম, চেষ্টা করবো আমি। তবে আমি ওকে আগেই বলছি যে আমার সাথে তোমার নিজের জীবন জড়িয়ে তুমি তোমার জীবনটা নষ্ট করবে না। প্রিয়া আমার হাত ধরে ওর বাবাকে বলল, বাবা তুমিও না এইসব কি কথা শুরু করে দিলে? এমনি ওর মন মানসিকতা ভালো না। এই তুমি চলো আমার সাথে। প্রিয়া আমাকে টেনে আবার উপরে নিয়ে গেল। প্রিয়া আমাকে রুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, তুমি এখন একটু ঘুমাও, ঠিক আছে? আমি বাবার সাথে একটু কথা বলবো। আমাকে একটু সুইটির কবরের পাশে নিয়ে যাবে? এখন নিয়ে গেলে তুমি পাগলামো করবে। কয়েকটা দিন যাক আগে, পরে নিয়ে যাব। প্রিয়া, সুইটির কবরটা আমি একটু দেখতে চাই প্লিজ প্রিয়া, প্লিজ। আচ্ছা ঠিক আছে চলেন, তবে বেশি কান্না করবেন না কিন্তু, বলে দিলাম। প্রিয়া আমাকে একটা কবরস্থানে নিয়ে গেল। দূর থেকে একটা কবর দেখে বলল, এখানেই সুইটিকে রাখা হয়েছে। আমি ধীরে ধীরে হেঁটে কবরের পাশে বসে কান্না করতে লাগলাম। আজকে খুব করে বলতে ইচ্ছে করছে, সত্যি কি তুমি ভালো আছো? আমি তোমাকে একদিন ভুলে যাব। তোমাকে ভুলে যাওয়া কি এতই সহজ? এত কি সস্তা ছিলে তুমি আমার কাছে? হয়তো তুমি বোঝোনি, হয়তো তুমি খেয়াল করোনি তুমি আমার কাছে কি ছিলে। তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায়, যাকে আমার এই জীবন থেকে আমি চাইলেও মুছে ফেলতে পারবো না। হয়তো এই অধ্যায়ের পাতাগুলো আমি ছিঁড়ে ফেলতে পারবো, কিন্তু এই অধ্যায়ের হাজার হাজার কপি আছে যে আমার কাছে। কিভাবে ভুলে যাব বলো তোমাকে আমি? তোমাকে ভুলে যাওয়ার একটা কারণ আমাকে বলো না প্লিজ। আমি এখন কি নিয়ে বাঁচবো? একবার এই কথাটা তুমি চিন্তা করলে না সুইটি? কান্না করলে কি আর ফিরে আসবে? চল এখন এখান থেকে। প্রিয়া, এক কাজ করো, আমাকে সুইটির পাশে জ্যান্ত দাফন দিয়ে দে। আমি আর বাঁচতে চাই না। প্রিয়া আমাকে টেনে গাড়িতে বসে বলল, এই জন্যই আমি তোরে এখানে আনতে চাই নাই। এখন চল বাসায় যাই। আমি এভাবে কান্না করতে করতে বাসে চলে গেলাম। রাতে রুমে শুয়ে আছি, তখন প্রিয়া খাবার হাতে আমার রুমে ঢুকে বলল, সকাল থেকে তো কিছুই খাস নাই, নে এখন কিছু খেয়ে নে। আমার খাওয়ার ইচ্ছে নেই, তুই খেয়ে নে। আমি খাবো না। প্রিয়া আমার সামনে বসে বলল, আমি তোর কাছে ভালোবাসা বা সুখ কোনো কিচ্ছু চাই না। আজকে আমাদের বাসার রাত, আমি কি তোরে কিছু বলছি? তোরে কিছু বলবো না আমি, তবে শুধু খাবারটা খেয়ে নে। নিজেকে আর কত কষ্ট দিবি? আমি খাইয়ে দেই তোরে, প্লিজ প্লিজ, তুই না করিস না। কি আর করবো? প্রিয়ার জোরাজোরিতে খেতে লাগলাম। খাবার শেষ হতেই প্রিয়া বলল, তোর যদি অসুবিধা হয় তাহলে আমি অন্য রুমে থাকবো, তবে আমি যদি বিয়ের পর অন্য রুমে থাকি তাহলে আমার বাবা মা মনে করবে। ঠিক আছে তুই এখানেই থাক, আমি তোরে না করবো না। প্রিয়া একটু খুশি হয়ে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়া যেতেই আমার দরজার কাছে দাঁড়িয়ে বলল, বাবা, আমি কি ভিতরে আসবো? আম্মা আসো। আমার ভিতরে এসে বলল,
এই শহরটা আমার কাছে বিষের মতো হয়ে গেছে। আমাকে গ্রামে নিয়ে চল বাবা। এখানে থাকলে আমার আর ইচ্ছে করছে না। কিছু কাজ আছে, সেগুলো শেষ হলেই গ্রামের বাড়িতে চলে যাব। কোনো চিন্তা করবেন না আম্মা। আম্মা আমার মাথায় হাত দিয়ে বলল, দেখ বাবা, প্রিয়া মেয়েটা মোটামুটি ভালোই আছে। আমি বলি কি, ওকে মেনে নে। যে মেয়েটা মারা গেছে তাকে ছোট ডাকলে কি আসবে বাবা বল? তোর জন্য না হলেও আমার জন্য মেনে নে। একা একা আমার আর ভালো লাগে না। আমি কি বলতে চাইছি তুই হয়তো ভালো করেই বুঝতে পারলি। নিজের ছেলে এভাবে কষ্ট পেয়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এটা দেখার জন্য কি আমি এই শহরে আসছিলাম? এবং কিছু হবে জানলে কখনোই এই শহরে আসতাম না। গ্রামে ভালো একটা মেয়ে দেখে তরে। প্লিজ আম্মা এসব বলবেন না, আমি কথা দিচ্ছি আর এমন কিছু হবে না। আমি কি ভিতরে আসবো? হো বৌমা, তুমি আসো। প্রিয়া ভেতরে আসতে আম্মা প্রিয়ার হাত ধরে বলল, সবার ঊর্ধ্বে গিয়ে যেহেতু আমার ছেলেকে বিয়ে করলে, তাহলে আমার ছেলেকে ঠিক করার দায়িত্ব তোমার। আর একটা কথা, আমার কিন্তু নাতি চাই। কিভাবে এনে দিবে তা তো আমি জানি না। এখন আমি গেলাম, থাকো তোমরা। আম্মা যাওয়ার পর প্রিয়া বলল, ওনার কথা কিছু মনে করবেন না, বুড়ো মানুষ তো। যেটা ভালো মনে করে সেটাই বলেন। আপনি উপরে থাকেন, আমি নিচে ঘুমাই। হঠাৎ করে তুই থেকে আপনি বললি যে? আগে তুই বলাটা ঠিক ছিল, কিন্তু এখন তো আপনি আমার স্বামী। আর যদি আপনাকে তুই বলি, তাহলে আমার স্বামীকে আমি অসম্মান করলাম। আমি যতটা পারি আপনাকে সম্মান করেই বলবো। প্রিয়া একটা বালিশ নিয়ে নিচে শুয়ে গেল। আমি এটা থেকে বললাম, প্রিয়া তুই উপরে থাক, আমি বরং। না, তার দরকার নেই, আমি নিচে থাকতে পারবো। একটু কষ্ট হবে এই আর কি, তবে আপনাকে তো কষ্ট পেতে দেওয়া যাবে না। আমি বিছানায় শুয়ে বললাম, হঠাৎ করে আমার বউ হয়ে গেলে এটাকে তুই মেনে নিতে পারবি? আমার মতো ছেলেকে। নিজেকে নিয়ে কখনো খারাপ বলবেন না। আর আমি দেখেছি আপনি খুব সুন্দর করে গুছিয়ে ভালোবাসতে পারেন। আপনার মতো এত সুন্দর করে কেউ ভালোবাসা উপস্থাপনা করতে পারবে না। যার জন্য এই মনে ভালোবাসা ছিল সে তো হারিয়ে গেছে, সাথে আমার ভালোবাসাটাও ঠিক হারিয়ে গেছে। একটা কথা কি জানেন, একটা মরা গাছে যদি প্রতিদিন নিয়মিত পানি দেওয়া হয়, তাহলে সেই গাছটা একদিন না একদিন অবশ্যই জীবিত হবে। আমি এখন আপনার কাছে স্বামীর অধিকার নিয়ে কখনো কথা বলবো না। আপনি যেই দিন আমাকে কাছে টেনে নেবেন, সেই দিনের পর থেকে আমি আপনার উপর অধিকার দেখাবো। তবে আমার এই জীবন থাকতে আপনাকে আমি কোনো কষ্ট পেতে দিব না। আমি আর সুইটির মতো ভুল করব না। প্রিয়ার কথা শুনে আমি আর কিছু বললাম না। শুয়ে থেকে শুধু সুইটির কথাগুলো বারবার চিন্তা করছি। তবে সুইটির শেষ ইচ্ছা ছিল আমি কাউকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করি। প্রিয়াকে আমি মেনে নেবো হয়তোবা, তবে তার আগে আমার কতগুলো বাকি কাজ সম্পন্ন করতে হবে। আমি প্রিয়াকে ডাক দিয়ে বললাম, প্রিয়া ঘুমিয়ে গেলে নাকি? কিন্তু প্রিয়া কোনো কথা বলছে না, হয়তো ও ঘুমিয়ে গেছে। তবে আমি উপরে শুয়ে আছি আর আমার বউ নিচে শুয়ে আছে, এটা তো ঠিক হলো না। এজন্য প্রিয়াকে কোলে করে নিচ থেকে উপরে শুয়ে আমি ওর পাশে শুয়ে গেলাম। প্রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছি, যদিও ওদের দুই বোনের মাঝে অমিল আছে। এরপরে আমি প্রিয়ার মাঝে আমার সুইটিকে খুঁজে পাই। জানি না এমন কেন হচ্ছে, হয়তো সুইটি আমাকে সবকিছু দিয়ে গেছে। প্রিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। ঘুম থেকে উঠে দেখি প্রিয়া আমার বুকের ওপর আমাকে শক্ত করে জোরে ধরে শুয়ে আছে। প্রিয়ার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে বললাম, এই বুকে যার জন্য জায়গা ছিল সে আজকে কবরে, আর যাকে কখনো বিয়ে করবো না আশা করছিলাম সে আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। এটাই হয়তো নিয়তির বড় খেলা। প্রিয়াকে আমার বুকের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ধীরে ধীরে বাস থেকে বের হয়ে গেলাম। এখন সুমনকে কিভাবে বাস থেকে বের করা যায় আমি সেই চিন্তা করছি। হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো। সুইটির বাবার নাম্বারে কল দিয়ে কণ্ঠটা একটু মোটা করে বললাম, হ্যাঁ আঙ্কেল কেমন আছেন? সুইটির বাবা আমাকে চিনতে না পেরে বলল, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আঙ্কেল আমাকে আপনি চিনবেন না, সুমন আমাকে ঠিকই চেনে। ওর কাছে ফোনটা দিলে একটু ভালো হতো। ও আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। একটু পর সুমন বলল, হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি ব্যাংক থেকে বলছি। আপনার আশেপাশে কেউ নাই তো? না, নাই। কেন বলুন তো? আমি কোনো একভাবে জানতে পেরেছি ছুটি মারা গেছে। এই মেয়ে আমাদের ব্যাংকে 1 কোটি টাকা রেখে গেছে। যদি এই সম্পর্কে আর কিছু জানতে চান তো এখানে চলে আসেন। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। আমি জানি টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, আর আমিও জানি সুমন টাকার কথা শুনে এখানে চলে আসবে। ওই কথাই আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। একটু বসে থাকতেই দেখি সুমন চলে আসলো। আমি সকাল সকাল এখানে আসছি তো, এই জন্য আশেপাশে তেমন কেউ নেই।
আর জায়গাটা বেশ নীরব। সুমন ফোনটা নিয়ে হয়তো আমাকে কল দেবে। এখন আমি মুখে মাস্ক লাগিয়ে ধীরে ধীরে ওর কাছে যেতে লাগলাম। আমি রাত থেকে সবকিছু রেডি করে রাখছি, কিভাবে কি করতে হবে। সুমনের পেছনে দাঁড়িয়ে রুমালটা দিয়ে ওর মুখ চেপ ধরলাম, আর ও পেছনে আমার দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে আমার উপর হেলে পড়ে গেল। আমি সুমনকে উঠিয়ে সরাসরি জঙ্গলের ভেতরে ছোট একটা ঘর ছিল, ওখানে চলে গেলাম। ওর হাত পা ভালো করে বেঁধে মুখে পানি দিতেই সুমন আমাকে সামনে দিকে চোখ বড় বড় করে ফেললো। আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, তুই না থাকলে আজকে আমার কত সুন্দর একটা সংসার থাকতো, আর তুই আমাদের জীবনে এসে সবকিছু ধ্বংস করে দিলি। তোর জন্য আমার সুইটি আত্মহত্যা করছে, তোরে আমি ছেড়ে দেবো কিভাবে বল? তোরে টুকরো টুকরো করে করে মারবো আজকে, কেউ আজকে তোরে বাঁচাতে পারবে না। সুমন আমার কথা শুনে কান্না করতে করতে বললো, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন প্লিজ। আমি ভাবছিলাম সুইটিকে বিয়ে করলে ওর নামে সকল সম্পত্তিগুলো আমি পেয়ে যাব। বিশ্বাস করেন ভাই, ও আপনাকে এতটা ভালোবাসে, আমি ওকে বিয়ে করে সত্যি খুব বড় ভুল করে ফেলেছি। প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি পিছন থেকে লম্বা ধারালো ছুরি বের করে বললাম, আমার কাছে মাপ চাইবি না, আমি এতটা খারাপ ছিলাম না। আজকে তোদের জন্য আমি খারাপ হয়েছি। যা, তোর মারবো না, ছেড়ে দেবো, তবে কি আমার সুইটিকে ফিরে দিতে পারবি? ভাই আমি লোভে পড়ে এসব করেছি, আমাকে ছেড়ে দেন, আমি বাঁচতে চাই ভাই। আমি সুমনের হাতটা ধরে বললাম, এই হাতে সাইন করে আমার সুইটিকে বিয়ে করলি না তুই? সুইটা দিয়ে ডান হাতে বরাবর জুড়ে একটা কোপ বসিয়ে দিলাম। সুমনের শরীর থেকে হাতটা ছিটকে দূরে পড়ে গেল। সুমন একটা চিৎকার দিয়ে বলল, ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আমাকে ছেড়ে দেন, আল্লাহ দোহাই লাগে। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দেন, আমার হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। এর মাঝেই ফোনটা টুং টুং করে বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, প্রিয়া বল। ফোনের উপাস থেকে প্রিয়া কান্না করতে করতে বললো, তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে? নিজের কোনো ক্ষতি করো নাই তো? প্লিজ প্লিজ ফিরে এসো। আমি তোমাকে বিয়ে করেছি একদিন হলো। আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। তোমাকে সব জায়গায় খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। কোথায় আছো বলো না তুমি? আমার কিছু হয় নাই, চিন্তা করো না, আমি ফিরে আসবো, একটু অপেক্ষা কর। ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমাকে মারবেন না আপনি। আমি এই শহর থেকে অনেক 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 দূরে চলে যাব। প্লিজ ভাইয়া প্লিজ, আমাকে ছেড়ে দেন, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেন। আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দেন না ভাইয়া, আমার জীবন ভিক্ষা চাইছি আমি। তোরা আমি কিভাবে মাফ করে দেবো বল? আমি সেদিন তোর সামনে এইভাবে পড়েই একটু ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম, বলেছিলাম সুইটিকে দিয়ে দে, কিন্তু তুই দিলি না। আমি এখন কিভাবে তোরা মাফ করবো বল? আমি এখন নিষ্ঠুর হয়ে গেছি, আমার ভিতরে এখন কোনো দয়া মায়া নেই। মাপ চাইলেও এখন কিছু হবে না। পুনর পাশ থেকে প্রিয়া বলল, তুমি কাকে মারতে চাইছো? আর এখন তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে ঠিকানা দাও, আমি চলে আসছি। আর সাবধান, কারোর কোনো ক্ষতি করবে না। প্লিজ আমার কথাটা রাখো। প্রিয়াকে এই জায়গার ঠিকানা দিয়ে সুমনের সামনে গিয়ে ওর মাথার চুল ধরে গলায় সুইটে চালিয়ে দিলাম। সুমন চিৎকার করে বাঁচতে চাইছে, কিন্তু আমার ভিতরে এখন কোনো মায়া দয়া নাই। ওর কারণে আমার সুইটি আত্মহত্যা করেছে, ওর কারণে আমার সুইটি আত্মহত্যা করেছে। ওকে কিভাবে আমি ছেড়ে দেবো? আমার পুরো শরীরে সুমনের রক্ত দিয়ে লাল হয়ে আছে, সুমনের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে আছে। সুমনের মাথাটা হাতে নিয়ে নিচে বসে বললাম, জানিস তো সুমন, যে ভালোবাসা হারায় সে বোঝে ভালোবাসা হারানোর কি বেদনা। এই পৃথিবীতে 1,47,000 বর্গ মাইলে 20 কোটি মানুষের মাঝে আমার এই সুইটির উপর ভালোবাসার অনুভূতি ছিল, সেটা তুই ধ্বংস করে চুরমার করে দিলি। সবকিছু কি লাভ হলো তোর বল? আমাকে কাঁদিয়ে শুধু 3টা জীবন নষ্ট হয়ে গেল। না পাইলে তুই বাঁচতে, আর আমি তো জীবিত থেকেও জিন্দা লাশ হয়ে গেছি। এখন কথা বল তুই। কিরে, কথা বলিস না কেন? এভাবে চুপ করে আসোস কেন? এটা তুই কি করলি? কেন এমন করলি? ওকে মেরে কি লাভ হয়েছে তোর? দরজার সামনে তাকে দেখি প্রিয়া সব কথা বলছে। আমি প্রিয়ার দিকে তাকিয়ে শুধু হাসি দিয়ে বললাম, আমার সুইটিকে আমার থেকে কেড়ে নিয়ে কেউ কি সুখে থাকতে পারবে? আর দেখ, ওকেও মেরে ফেললাম। ভুল তো আমি করছি, ছুটি থাকতে ওকে মারলে আজকে আমার আর এই দিন দেখতে হতো না। ভালোবাসার মায়ায় পড়ে মানুষ কত কিছুই না করে। হ্যাঁ, আমিও কাউকে খুন করে ফেললাম। যেই মানুষটা একটা মশা মারতে ভয় পায়, আজকে সে কারো গলায় ছুরি চালিয়েছে। এসব চিন্তা করলে খুব খুব হাসি পাচ্ছে। প্রিয়া আমার সামনে এসে ঠাস ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, তোরে আমি কতবার বারণ করছি এসব না করতে, কেন এমন করলি? কেন খুনি হলি? আমার জন্য তুই চিন্তা করিস না, তুই বরং বাসায় যা, আমাকে আমার মতোই ছেড়ে দে। কিন্তু আমার কথা না শুনে প্রিয়া ওর ওড়না দিয়ে আমার শরীর ঢেকে বলল, চুপচাপ চল আমার সাথে, কোনো কথা বলবি না। প্রিয়া আমাকে টেনে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়িতে গিয়ে বসতেই প্রিয়া চুপচাপ বসে কান্না করতে লাগলো। এই যে কান্না শুরু করলো, ওর কান্না থামার আর কোনো নাম নাই।
প্রিয়ার দিকে একটা হাত বাড়িয়ে বললাম, ওই কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? প্রিয়া আমার হাত দূরে সরিয়ে বলল, আমাকে ধরবি না তুই। কাউকে খুন করে এসে আমাকে ধরে অপবিত্র করবি না। তুই আমার স্বামী বলে তোরে কিছু বললাম না, নইলে লাথি মেরে গাড়ির ভিতর থেকে ফেলে দিতাম। বুঝলাম এই মেয়ে এখন অনেক রেগে আছে, ওর সাথে এখন কথা না বলাই উত্তম হবে। বাসার সামনে যেতেই প্রিয়া আমার হাত ধরে বলল, আমি যা বলবো তাই করবি। যদি উল্টাপাল্টা কিছু করিস তো তোর খবর আছে, কিন্তু বলে দিলাম। প্রিয়ার সাথে বাসার ভিতরে ঢুকে দেখি আমাদের পরিবারের সবাই বসে আড্ডা দিচ্ছে। আমার শরীরে রক্ত দেখে সবাই যেন ভয় পেয়ে গেল। সবার কপালে আমি একটা ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। প্রিয়া আমার হাত টেনে ধরে উপরে নিয়ে যাচ্ছে। আমার শ্বশুর পেছন থেকে বলল, প্রিয়ামা, কি হয়েছে? কিছু তো বুঝলাম না। কিচ্ছু বুঝতে হবে না তোমার। তুমি এখন রেডি হয়ে অফিসে চলে যাও, আমি ওকে নিয়ে কিছুক্ষণের ভিতরে আসছি। প্রিয়া আমাকে ওয়াশরুমের ভিতরে নিয়ে গিয়ে ওর কোমরে শাড়ির আঁচল গুজে আমাকে গোসল করতে লাগলো। আমি আগেই বলছিলাম যে সুইটির সকল গুণই প্রিয়ার মাঝেই আছে। আমি বারবার এই প্রিয়ার মাঝে সুইটিকে খুঁজে পাই। গোসল শেষ করে প্রিয়া আমাকে বের করে আমার মাথার পানি মুছে দিতে লাগলো। তবে প্রিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি প্রিয়ার হাত ধরে বিছানার উপর বসে বললাম, কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? কান্না করা ছাড়া আমার কি আর কোনো উপায় আছে? না পাবো স্বামীর ভালোবাসা, না পাবো স্বামীকে এই আঁচলের মাঝে বেঁধে রাখতে। আজকে আমার কথা না শুনেই তো কাউকে খুন করে ফেললেন। আমার কথা আপনি শুনবেন না তো ঠিক আছে, আমিও আমার রাস্তা দেখছি। সুইটি তো বিষ খেয়েছে, এখন চাইছেন আমিও বিষ? প্রিয়ার মুখে হাত ধরে বললাম, আর যাই করো সব কথা বলবে না প্লিজ। তোমাকে একটা কথা বলি প্রিয়া, শুনলে হয়তো খুশি হবে। আমার কোনো খুশির দরকার নেই। তার আগে আপনি আমাকে প্রমিস করেন যে আর জীবনে এসব কাজ করবেন না। যদি এসব করেন তো আমি সত্যি সত্যি। এই যে বাবা, কানে ধরলাম, আর এসব করবো না, আমার ভুল হয়ে গেছে। মনে থাকে যেন। এখন আমি রেডি হই, আপনি একটু বসেন, এরপর দুইজন মিলে একসাথে যাব। প্রিয়া, আমার একটা কথা ছিল। বলেন। এই সংসারের মাঝ রাস্তায় আমাকে বস্তির ছেলে বলে দূরে সরিয়ে দিবে না তো? এই শহরে এসে সবকিছু হারিয়ে ফেলছি। যাকে আপন মনে হয় সে খুব তাড়াতাড়ি পর হয়ে যায়। হয়তো তোমাকে আমি কয়েকদিন পর মেনে নেবো, পরে যদি তুমি আবার নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যাও। প্রিয়া একটা কাগজ নিয়ে কি জানি লিখে বললো। এখানে সাইন করেন আপনি। প্রিয়ার কথা শুনে আমি কাগজে সাইন করে বললাম, কি লিখছো এখানে? এখানে লিখছি, আমি যেই দিন আপনাকে ছেড়ে চলে যাব সেই দিন ওই সুইটির মতো আমার মৃত্যু হয় যেন। আর তখন আমি স্বেচ্ছায় আমার জীবন দিয়ে দিব। আমার এই এক জীবনে শুধু আপনাকে আগলে রাখতে চাই। আমার আর কিচ্ছু লাগবে না। আপনি আমার স্বামী, আমি আপনাকেই সব সময় মত্ত থাকতে চাই। আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, আচ্ছা ম্যাডাম, সবকিছু বুঝেছি, এখন রেডি হন। শাড়ি পরাতে পারেন? পারি, তবে একটু একটু। স্বামীর হাত থেকে কোন মেয়ে শাড়ি পরতে চাইবে না? তবে আমার কপাল খারাপ। আমি দাঁড়িয়ে শাড়িটা হাতে নিয়ে বললাম, এত না পেঁচিয়ে সরাসরি বললেই তো পারো। এখন সোজা হয়ে দাঁড়াও, আমি শাড়ি পরে দিচ্ছি। আমি তো সোজা হয়ে দাঁড়িয়ে আছি, আপনি শাড়ি পরিয়ে দেন। এই কথা বলে প্রিয়া শরীর থেকে সব কাপড় টেনে খুলে ফেললো। আমি আমার চোখ বন্ধ করে বললাম, এটা কি করছো তুমি, পাগল হয়েছো? থাক, আর ঢং করতে হবে না। সেই দিন তো সব কিছু নিজের চোখেই দেখলেন। তবে এখন তো আপনি আমার স্বামী, সেই হিসেবে আমার সব কিছু আপনার। আমার ওপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। আমি আমার সব কিছু আপনাকে দিয়ে দিলাম। তবে ওই বলছি না, যেই দিন আপনি ভালোবেসে আমাকে কাছে টেনে নেবেন সেই দিন আমি আপনার ওপর অধিকার কাটাবো। আমি এবার চোখ খুলে প্রিয়াকে শাড়ি পরাতে শুরু করলাম। প্রিয়া মাঝে মাঝে মুসকি মুসকি হাসছে আর আমার দিকে তাকিয়ে দেখছে। জানি তো সুইটি আপনার জন্য অযথা পাগল হয় নাই, আপনার মাঝে মায়া মায়া একটা ভাব আছে। আমি শাড়ির কুচি প্রিয়ার হাতে ধরে দিয়ে ওর পেটে একটা চিমটি দিয়ে বললাম, এখন ব্যাগটা তুমি করে নাও, ঠিক আছে? আমি বিছানার উপর গিয়ে বসতেই প্রিয়া বলল, চা খাবেন আপনি? না, তার আর দরকার নেই, এখন তো অফিসে যেতে হবে, চলো এখন বাসা থেকে বের হই। প্রিয়া আমার পাশে বসে বলল, একটা মেয়ের জীবনে সব কিছু ধ্বংস হয় কখন জানেন? যখন সে দেখে তার স্বামী তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার জীবন থেকে সব কিছু তন্ন ছিন্ন, একেবারে সব কিছু ধ্বংস হয়ে যায় যেন।
যেই দিন দেখবো আমার স্বামী আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য মেয়েতে মত্ত হয়ে আছে। যেই ভালোবাসার দায়িত্ব আমার ছোট বোন আমাকে দিয়েছে, সেটা যদি আমি পালন করতে না পারি, তাহলে নিজেকে আমি খুব বড় একটা অপরাধী মনে করব। আমি আশাবাদী আপনি একদিন না একদিন আমাকে ঠিক মেনে নেবেন, আর আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমি প্রিয়ার হাত ধরে বললাম, খুব শীঘ্রই তোমাকে আমি মেনে নেব। আজকে যেমন তুমি আমার অনুমতি ছাড়া আমার বুকের উপর জায়গা করে নিয়েছো, আমিও মনে করি ঠিক এমন ভাবে আমার অনুমতি ছাড়া তুমি একদিন এই মনে জায়গা করে নেবে। এখন চলেন ম্যাডাম, আমাদের এত দেরি করে লাভ নেই, যেতে তো হবে। প্রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল। আমি তো রেডিই আছি। প্রিয়াকে নিয়ে নিচে নামতেই আমা বলল, বাবা কিছু তো খাস নাই, কিছু খেয়ে যা। পরে এসে খাবো আম্মা, এখন অফিসে গেলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে বসে গেলাম। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। আমি চুপচাপ বসে গাড়ির বাইরের দিকে তাকিয়ে আছি। অফিসের সামনে নেমে প্রিয়া হাত দিয়ে আমার চুল ঠিক করে বলল, এখন নিজেকে নিয়ে মোটেও নর্মাল মনে করবেন না। এখন আপনার পরিচয় কি ভালো করেই জানেন তো। এখন আপনি এই অফিসের মালিকের একমাত্র মেয়ের জামাই, আপনার সম্মান আলাদা। বুঝলাম, আর বুঝতে হবে না। প্রিয়ার সাথে অফিসের ভেতরে যেতেই সবাই আমাকে আর প্রিয়াকে ফুল দিয়ে বরণ করে নিল। আগে এই অফিসের একজন সাধারণ কর্মচারী ছিলাম, এখন এই অফিসের মালিকের মেয়ের জামাই। ভাবতেই ভালো লাগছে খুব। সবশেষে প্রিয়া বলল, তাহলে আপনি কাজ করেন, আমি আমার কেবিনে চলে গেলাম। প্রিয়া যেতেই আমি আমার ডেস্কে চলে গেলাম। কিরে বর্ণা, কেমন আছোস? বলছি না আমার সাথে তুই কোনো কথা বলবি না, আমি তোর সাথে কথা বলতে বাধ্য নই। ঠিক আছে, তোর কথা বলতে হবে না, তবে একদিন বুঝবি আমি তোর কত বড় উপকার করছি। আমার বোন কতটা কষ্টের মাঝে আছে এটা শুধু আমিই জানি। আজকে যেই ছেলের জন্য তুই আমার সাথে কথা বলিস না, একদিন সেই ছেলের সম্পর্কে সবকিছু জানতে পারবি। থাক, আমার সাথে তোর কথা বলতে হবে না। হঠাৎ করে দেখি প্রিয়ার কেবিনের দিকে প্রিয়ার এক্স বয়ফ্রেন্ড যেতে লাগলো, যাকে সবসময় আমি কালো পান্ডা বলতাম। সেই ছেলেটা প্রিয়ার রুমে যেতে দেখে আমার মনে একটু খটকা লাগলো। তবে আমার এখন যাওয়া যাবে না, প্রিয়া আমাকে ডাক দিলে যাবো। দেখি প্রিয়া কি করে আগে। বলতে না বলতেই পিয়ন এসে আমাকে বললো, স্যার প্রিয়া ম্যাডাম বলল আপনি এখন গিয়ে ওনার সাথে দেখা করতে। আমি তো সবকিছু আগে থেকেই বুঝে গেছি। আমি চেয়ার থেকে উঠে পিয়ার কেবিনের সামনে ঢুকে গেলাম। দরজার কাছে গিয়ে শুনি কালো পান্ডা বলছে, ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও প্লিজ। প্রিয়া দরজার কাছে আমাকে দেখে বলল, এই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি ভিতরে আসেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করে আছি। প্রিয়ার কথা শুনে আমি ভেতরে গেলাম। প্রিয়া এসে আমার হাত জোরে ধরলো, আমাকে টেনে ওর চেয়ারে বসিয়ে আমার গলা জোরে ধরে প্রিয়া বলল, আমি এক বাক্যে বলছি, আমি আমার স্বামীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যদি আমাদের মাঝে কেউ আসে তাহলে আমি তাকে মারতে একটুও দ্বিধাবোধ করব না। আমার স্বামী শুধু একান্তই আমার, আর তোর সাথে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। তুই তো লুইচ্চামি করে এই অফিসে আসলি, ফালতু ছেলে। এখন এখান থেকে বের হয়ে যা, নইলে আমি তোরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। একটা কথা মাথায় রাখ, আমি এখন বিবাহিত। আমার উপর এখন শুধু আমার স্বামীর অধিকার আছে, বাকি সকল পুরুষ আমার জন্য হারাম। হ্যাঁ প্রিয়া রাখো তো, কাউকে এভাবে অপমানিত করতে নেই। দেখেন ভাই, মনে করেন আপনি বিয়ে করলেন, আপনার বিয়ের পর যদি আমি গিয়ে আপনার বউকে বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, তাহলে কি হবে বলেন? তখন তো আপনি আমার মাথা ফাটাবেন। থাক ভাই, কথা বাড়িয়ে লাভ নেই, চলে যান। আমার কথা শুনে ছেলেটা চুপচাপ মাথা নিচু করে অফিস থেকে বের হয়ে গেল। প্রিয়া আমার গলা ছেড়ে বলল, সরি, আপনার অনুমতি ছাড়া আমি আপনার। ছাড়ো তো এসব কথা। প্রিয়া আমার বোনকে দেখতে খুব ইচ্ছে করছে, চলো না একবার দেখে আসি। আমি যেতে পারবো না বাবা, আমার অনেক কাজ আছে। আমার মুখের উপর কথা বলো, এই হলো স্বামীর ভালোবাসা নাকি? প্রিয়া মাথা নিচু করে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আজকে 2 দিন হলো অফিসে আসি না, অনেক কাজ জমা পড়ে আছে, কি করব বলেন? আমি বড় নাকি তোমার কাজ বড়? প্রিয়া মুখ কালো করে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, এখন চলেন। আপনি যা বলবেন আমি তাই করব। এভাবে রাগ করে গেলে হবে বলো? আমার বোনের বাসা থেকে এসে কাজ করিও, আমি না করব না। ওকে চলেন। রাগ করছো মনে হচ্ছে। রাগ করেছি তো কি করবেন আপনি? আমি কি করব তাই তো দেখাচ্ছি তোমাকে। আমি প্রিয়াকে কোলে নিয়ে বললাম, এখন কি করবে ম্যাডাম? ছাড়েন আমাকে, অফিসের মানুষ সবাই দেখছে আমাদের। আমি প্রিয়ার কেবিন থেকে বের হতে হতে বললাম, দেখলে আমার কি, আমি আমার বউকে কোলে নিয়েছি, অন্য কাউকে তো আর কোলে নেই নাই। প্রিয়ার কেবিন থেকে বের হয়ে দেখি স্যার বর্ণাকে কোনো একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে। আমাদের দেখে স্যার এগিয়ে এসে বলল, কি ব্যাপার জামাই,
আমার মেয়েকে এভাবে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এই তো বাবা, প্রিয়াকে নিয়ে আমি একটু আমার বোনের বাসায় যাব। অনেকদিন হলো বোনটাকে দেখি নাই। আবির, যদি উল্টাপাল্টা কিছু করে তোমার সাথে? আমি থাকতে আমার স্বামীর গায়ে কেউ হাত দিবে, এটা কিভাবে হতে পারে? আমি আছি না বাবা, কিচ্ছু হবে না। স্যার হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, কোনো ঝামেলা যাতে না হয়। অফিস থেকে বের হয়ে আমি প্রিয়াকে নিচে নামিয়ে বললাম, তুমি বাসায় গিয়ে আমাকে নিয়ে আসো, আমি আমার বোনের জন্য কিছু কিনি। আচ্ছা তাড়াতাড়ি করেন, আমি যাব আর আসবো। ওকে যাও। প্রিয়া যাওয়ার পর আমি মাহিকে কল দিলাম। মাহি ফোন রিসিভ করে বলল, ভাইয়া, এতদিন পর আমাকে মনে হলো, ভুলেই গেলি দেখি আমাকে? ভুলেই তো গেছি। এখন শোন, আমি আমার আম্মা আর আমার বউকে নিয়ে তোদের বাসায় আসছি, তোর স্বামীকে বলে রাখিস। আচ্ছা ভাইয়া, তুই তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। ফোন কেটে দিয়ে মায়ের জন্য যা যা কেনার দরকার তাই তাই কিনলাম। কিছুক্ষণ পর প্রিয়া চলে আসলো। গাড়িতে বসতে আম্মা বলল, বাবা, আবির তো আবার কোনো ঝামেলায় পড়বে না তো? আরে না আম্মা, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমরা সবাই মিলে মায়ের বাসায় চলে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিয়েই মা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি সবকিছু নিয়ে ভেতরে ঢুকলাম। আবির আমার সামনে এসে আমার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলল, বড় ভাই, আপনি কেমন আছেন? আবিরের এমন ভালো আচরণ দেখে আমি বোকা হয়ে গেলাম। আবির আবার এতটা ভালো হলো কিভাবে? ভেতরে সবাই মিলে একটু আড্ডা দিলাম। আবির সবার সামনে বলল, ভাইয়া, আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? প্রিয়া আমার হাত ধরে বলল, না, ওকে এখন কোথাও নিয়ে যেতে পারবেন না। আমি প্রিয়ার হাত ছুঁড়ে বললাম, কিছু হবে না, আমার জন্য তুমি চিন্তা করো না। প্রিয়ার ভয় দেখে মাহি বলল, ভাবি, আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, এখন নামাজ পড়েও। আগে কি করতো এসব আমি জানি না, তবে আমার স্বামী এখন অনেক অনেক ভালো হয়ে গেছে। প্রিয়া আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল। সাবধানে থাকবেন। আবিরের সাথে আমি আলাদা একটা রুমে চলে গেলাম। আবির রুমের দরজা বন্ধ করে বলল, মাফ করে দিবেন ভাইয়া, আমি অপরাধ করেছি, ভুল করেছি। হঠাৎ করে এতটা অনুতপ্ত হলে যে? সব কিছু হয়েছে মাহির জন্য। আপনার বোন এসে আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। তবে অন্য একদিন সব কিছু বলবো। যাই হোক, আমি খুশি হয়েছি। তুমি এখন আগের থেকে খুব ভালো হয়ে গেছো। আবিরের সাথে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে রুম থেকে বের হলাম। সবকিছু শেষে বাসায় ফিরে চলে এলাম। বাসায় যাওয়ার পর আমাকে ইশারা করে বললাম, রুমে যাও, আমি আসছি। আমি প্রিয়াকে বললাম, তুমি গোসল করে নাও, আমি একটু আমার সাথে কথা বলে আসি। এই কথা বলে আমি আম্মুর কাছে চলে গেলাম। দরজা বন্ধ করে বললাম, আম্মু সবকিছু রেডি করে নাও, আজকে রাতে আমরা এই শহর ছেড়ে চলে যাব। হঠাৎ করে আম্মা আমার এমন প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। আমি আবার বললাম, আমি যা বললাম সেটাই করবো। আমি এই শহরে এসেছিলাম একটু সুখের জন্য, আর দেখো আজকে কত কষ্ট পেতে পেতে আমার এই অবস্থা। বোন হারিয়েছি, ভালোবাসা হারিয়েছি, আর এখন যদি এখানে থাকি তাহলে তোমাকেও হারাবো আমি, আর এই শহরে থাকবো না। এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। বাবা, তুই যে প্রিয়াকে বিয়ে করলি, ওকে সাথে নিবি না? তোমার কি মনে হয় আমার মতো গরিব ঘরের ছেলের সাথে ও সংসার করবে? প্রিয়ার বাবা আমাকে 3বার কিনে বিক্রি করে দেবে, এই ক্ষমতা ওদের আছে। ওদের তো একবার এই কথা বলার দরকার। কাউকে কিছু বলতে হবে না আম্মু, আমি যেটা বললাম তাই হবে। আম্মা চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি বুঝছি ওনার মন খারাপ হয়েছে, তবে কি আর করার, যেতে তো হবেই। রাতে সবাই টেবিলে খাওয়ার জন্য বসলো। আমি টেবিল থেকে দাঁড়িয়ে বললাম, আজকে আমি আর প্রিয়া খাবার পরিবেশন করব, আপনারা খাবেন। আমার এই কথা শুনে শাশুড়ি আম্মা বলল, দরকার নাই এসবের বাবা, তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। আমি শাশুড়ি আমাকে বসিয়ে বললাম, চুপ করে বসেন তো, আর স্যার আপনার জন্য স্পেশাল কিছু নিয়ে আসবো। স্যার হাসি দিয়ে বলল, তোমাদের ইচ্ছে। আপনারা একটু বসেন, আমি প্রিয়াকে নিয়ে কিচেন রুম থেকে আসছি। প্রিয়ার হাত ধরে কিচেন রুমে নিয়ে আসতেই প্রিয়া বলল, কি করো এসব? তোমার কি মাথা গেছে? আমি কি কখনো রান্না করেছি বলো? ঠিক আছে তুমি যাও, তোমার কিছু করতে হবে না, আমি একাই সবকিছু করে নেবো। প্রিয়া আমার মুখ দেখেই বুঝে গেল যে আমি রাগ করেছি। এজন্য প্রিয়া আমার হাত জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, এখন আমার স্বামী আমাকে যা বলবে আমি তাই করব। থাক, তোমাকে কিছু করতে হবে না, তুমি তোমার কাজ করো, যাও। ও হে আমার প্রাণ প্রিয় স্বামী, আমার কথার কষ্ট পেয়েছেন? আমি অনেক অনেক সরি। হয়েছে, আর সরি বলতে হবে না, এখন গিয়ে খোলো, যাও। প্রিয়া আমার কথা মতো বাসার দরজা খুলে বলল। কই, কিছু তো নেই। আমি দরজার সামনে যেতেই ডেলিভারি ম্যান এসে হাজির। আমি সবকিছু হাতে নিয়ে দিতে বললাম, আমি জানি আমার বউ রান্না করতে পারে না, এজন্য সবকিছু আমি নিয়ে আসছি, আর এটাই আমার সারপ্রাইজ ছিল।
আমি টাকা পরিশোধ করে সবগুলো নিয়ে টেবিলে খাবার পরিবেশন করতে করতে বললাম, আসলে অর্ডারটা একটু দেরিতে এসেছে, এজন্য আমি সরি। আর আমি জানি আমার বউ রান্না করতে পারে না, এজন্য আমি রেস্টুরেন্ট থেকেই খাবার নিয়ে আসলাম। তবে অতি শীঘ্রই আমার বউ সবকিছু শিখে যাবে। বিয়ের পর এটাই আমার বউয়ের তরফ থেকে আপনাদের উপহার। ভুল হলে মাফ করবেন প্লিজ। ধপ করে প্রিয়া আমাকে জড়ি ধরে কান্না করতে করতে বলল, তোমাকে কে বলছে আমার জন্য এত কষ্ট করতে? জানো আমি কতটা খুশি হয়েছি। আমাকে কিছু না বলে এমন করলে কেন? আমার জন্য তুমি কত কিছু করছো, আর আমি এইটুকু করতে পারবো না? এখন কান্না বাদ দিয়ে খেয়ে নাও। না, আপনি আগে খান, পরে আমি খাবো। শ্বশুর আব্বা বলল, হয়েছে, আর কাউকে অভিমান করতে হবে না, সবাই বসে একসাথে খেয়ে নিই। প্রিয়াকে আমার পাশে বসিয়ে একসাথে খেতে লাগলাম। খাবার শেষ করে রুমে চলে গেলাম। আমি শুধু এখন প্রিয়ার অপেক্ষা করছি, ও আসলে ওকে রেখে রাতের আধারে পালিয়ে যাব। আজকে এই বাসা থেকে চলে যাব, এটা শিওর। অলরেডি ট্রেনের টিকিট কেটে ফেলছি, এখন শুধু যাওয়ার পালা। কি করেন সাহেব? প্রিয়াকে দেখে মুচকে হাসি দিলাম আর বললাম, এই বসে বসে তোমার অপেক্ষা করছি। আর বলতে না বলতে এসে গেছো। কেন, আপনি কি চান আমি চলে যাব? আমি বিছানার উপরে হেলান দিয়ে বললাম, আমার কাছে আসো। কি ব্যাপার, আজকে এভাবে ডাকছেন যে আমাকে? তুমি আসবে কি আসবে না? আমার কথা শুনে প্রিয়া আমার পাশে বিছানায় বসে বলল, বলেন সাহেব। প্রিয়াকে ধরে আমার পায়ের উপর শুয়ে বললাম, মাঝে মাঝে সুইটির কথা খুব মনে পড়ে জানো। আর আমি অনেক বড় বেঈমান, দেখো না এখন আমি কিভাবে ওকে ভুলে যাচ্ছি। সুইটির কথা মনে করে আর মন খারাপ করবেন না। আর সুইটি মরার আগে বলে গেছে যেন আমি সবসময় আপনাকে ভালোবেসে আমাতেই মত্ত রাখি। আমি কি ঠিক মতো আপনাকে ভালোবাসি না বলেন? আর সুইটির কথা জানি ভুলতে পারবেন না। এরপরেও আমি চেষ্টা করব ওর জায়গাটা নিয়ে নিতে। তুমি আমার জন্য যা করছো, আমার তো মনে হয় ওর জায়গাটা নিতে তোমার বেশি সময় লাগবে না। তবে রাগী মেয়েরা এত সুন্দর করে ভালোবাসতে পারে, এটা আমার অজানা ছিল। প্রিয়া উপরে আমার দিকে তাকিয়ে বলল, আমি কি রাগী মনে হয় আপনার? আমার জীবনে এখন একটা জিনিস আছে, যেটা হলো আপনি। বিয়ের পর মেয়েদের তার স্বামী ছাড়া কেউ আপন হয় না। আমি চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করি। আমি প্রিয়ার চুলের মাঝে হাত ঢুকিয়ে ওর জামার পিছনের চেনটা খুলে একটা চুমু বসিয়ে দিলাম। প্রিয়া চোখ বন্ধ করে আছে। আমি বললাম, কি ম্যাডাম চোখ বন্ধ করলেন কেন? আপনি উপরে আমি নিচে, এটা কেমন যেন লাগছে। কালকে তো ঘুমের মাঝে আপনাকে জড়িয়ে ধরছি, এই জন্য এত কিছু বলতে পারি নাই। তবে আজকে আমি নিজে অনুভব করে আপনার পাশে শুতে চাই। জায়গা দিবেন না আমাকে? প্রিয়ার কথা মতো আমি ওর পাশে শুয়ে বললাম, এখন হয়েছে ম্যাডাম। প্রিয়া আমার মুখের কাছাকাছি ওর মুখটা এনে বলল, হয়েছে মানে খুব হয়েছে, আর আমি তো এটাই চাইছিলাম। প্রিয়ার কপালে আলতো করে চুমু দিয়ে বললাম, যদি কখনো আমি হারিয়ে যাই তখন একা থাকতে পারবে তো? তখন যেন আমার মৃত্যু হয়। যদি আমাকে রেখে হারিয়ে যাবেন, তাহলে এতটা কাছে আমাকে টেনে নিলেন কেন? এভাবে বলো না, সবাইকে একদিন না একদিন তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই তো? যদি আমি প্রিয়া ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে উল্টো হয়ে শুয়ে বলল, যখন একটু রোমান্টিক মুডে থাকি তখন আপনি এইসব কথা বলেন। কেন এসব কথা আপনার বলা লাগে? এসব কথা না বললে কি হয় না? সব মেয়ে চায় তার স্বামী নিয়ে সে যেন সুখে থাকতে পারে। আমিও তো এটাই চাইছি। আর এতে তো আমি কোনো ভুল করি নাই। বলেন আমি ভুল করেছি? প্রিয়াকে জোরে ধরে বললাম, এদিকে আসো, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। প্রিয়াকে বুকের উপর টেনে নিয়ে বললাম, কোনো একদিন এভাবেই তোমাকে ভালোবাসার সুখরে সাগরে হারিয়ে যাব, সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন ম্যাডাম। আমি তো আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। আপনার ভালোবাসা পাওয়ার জন্য এই মনটা শুধু ছটপট করে। আমি বুঝি আমার কষ্ট, তবে আপনাকে তো আমি কষ্ট দিতে চাই না। এই জন্য নীরবেই সব কিছু আমি সহ্য করে নিই। হয়েছে ম্যাডাম, আর কোনো বলবেন না, এখন একটু ঘুমিয়ে নেন, ঠিক আছে? আপনার বুকের ওপর শুয়ে থাকতে আমার খুব ইচ্ছে করছে। আমি ঘুমিয়ে গেলে আমাকে বুকের ওপর থেকে সরিয়ে দিয়েন না তো। পাগল হয়েছে তুমি? আমি কেন এমন করবো? তুমি আমার লক্ষ্মী গুলুমুলু একটা বউ, ভালোবাসি না আমি তোমাকে? আজকে আপনার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে আমার খুব ভালো লাগছে। আমি আজকে কতটা যে খুশি হয়েছি বলার বাহিরে। কি বলবো আপনাকে? এই একদম কান্না করবে না। প্রিয়ার চোখের পানি মুছে দিয়ে ওকে আরো শক্ত করে জোরে ধরে বললাম, আমি জানি না আমার কি হয়েছে,
যেভাবে তোমার উপর আমার মায়া আরো বেড়ে যাচ্ছে। তবে আমি এটাই চাই, আমি যেন তোমার ভালোবাসায় পড়ে মাতাল হয়ে যাই, হতে চাই তোমাতে মগ্ন। তুমি আমার স্বপ্নের রাজকুমারী, সেই অরণ্য হবে কি আমার, থাকবো আমি শুধু একান্তই তোমার। হুম, আর এভাবে বলবেন না। এমনিই তো আমি আপনার প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে গেছি। আর কত আমাকে আপনি পাগল করবেন বলেন? প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এখন তাহলে একটু ঘুমিয়ে পড়ো, রাত অনেকটাই হয়ে গেছে। প্রিয়া আমার বুকের উপর শুয়ে চুপচাপ তাই করতে লাগলো। আর বলতে না বলতেই প্রিয়া ঘুমিয়ে গেল। যখন আমি পুরোপুরি শিওর হলাম ও ঘুমিয়ে গেছে, তখন ধীরে ধীরে ওকে আমার বুক থেকে নামিয়ে একটা কাগজে সুন্দর করে লিখলাম, আমার মতো নষ্ট একটা ছেলের জন্য নিজের জীবন ধ্বংস করবে কেন? না পারবো আমি তোমাকে কিছু দিতে, না পারবো তোমাকে ভালো কিছু খাওয়াতে। একটা কথা কি জানো, ভালোবাসা দিয়ে সব হয় না। টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়েই পালিয়ে যায়। হয়তো আরো কয়েকদিন থাকলে আমি তোমাদের পুরোপুরি মগ্ন হয়ে যেতাম। বেশি মায়া জন্ম নেওয়ার আগেই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভালো থেকো, সুখে থেকো, আর নতুন কাউকে দেখে বিয়ে করে নেবে, ঠিক আছে? আমি কখনো তোমাকে আর বিরক্ত করবো না। এই শহরে এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। বোন, ভালোবাসা, বউ সবকিছু আমি হারিয়ে ফেললাম। শেষমেশ খালি হাতে যাচ্ছি গ্রামের বাড়িতে, কিছুই নিতে পারলাম না। আল্লাহ হাফেজ আমার প্রিয় বউ, তবে একটু একটু করে আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, থাকো তুমি, আমি গেলাম। এতে তোমার অসহায় স্বামী। চিঠিটা প্রিয়ার মাথার কাছে রেখে রুমের দরজা খুলে বের হলাম। শেষবারের মতো প্রিয়া দিকে একটু তাকিয়ে নিলাম। আমাকে ডাক দিতে আম্মা বলল, বাবা আমি রেডি আছি, শুধু তোর অপেক্ষা করছিলাম। আম্মাকে নিয়ে ধীরে ধীরে বাসা থেকে বের হলাম। স্টেশনে গিয়ে ট্রেনে বসতে আম্মা বলল, বাবা এই কাজটা কি ঠিক করলাম আমরা? বৌমাকে এভাবে একা রেখে চলে যাচ্ছি। আমি মন খারাপ করে বললাম, এছাড়া আমার কি করার আছে? তবে অপরাধ করেছি আম্মা। আমি এই শহরে এসে কেন এই শহরে আসতে গেলাম? যদি গ্রামেই থেকে যেতাম তাহলে আর এমন কিছু হতো না। প্রিয়াকে ছাড়া তুই কি থাকতে পারবি? আমার তো মনে হয় পারবি না। তবে আমি যদি সত্যি হই তাহলে দেখিস, একদিন প্রিয়া আবার ফিরে আসবে তরে খুঁজে। ও শিট, আমি তো মাইকে বলতেই ভুলে গেছি যে আমার ঠিকানা যেন প্রিয়াকে না দেয়। আম্মা আমার হাত ধরে বলল, কাউকে এখন আর কল দেওয়ার দরকার নেই। আমি তোর মা, আমি তরে জন্ম দিয়েছি, সব কিছু আমি বুঝি। আমি তো আর হবু শিশু না। যদি প্রিয়া আবার তোর জন্য ফিরে আসে তাহলে বুঝে নিবি ও তরে সত্যিকারের ভালোবাসে। আর আমি আশাবাদী আমার বৌমা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমার কথা শুনে আমি আর কিছু বললাম না, চুপচাপ বসে আছি। আম্মা আমার পাশে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লো। আমার মন চাইছিল না প্রিয়াকে এভাবে একা রেখে পালিয়ে চলে আসি, কিন্তু কি আর করবো, এটাই আমার ভাগ্যে লেখা ছিল। বাড়িতে যেতে যেতে সকাল হয়ে গেল। গ্রামের অনেক চেনা পরিচিত মানুষগুলোকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। তবে এখন আমি আমাদের জমি দেখাশোনা করব, আর টুকটাক যা কাজ পাই তাই করব। দেখতে দেখতে আজকে 5 দিন হয়ে গেল। মাঝে মাঝে প্রিয়ার কথা খুব মনে হয়, কিন্তু মনে হলে আর কি করার, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আজকে মাঠে কাজ করে বাসায় গেলাম, শরীরে এখনো কাদা লেগে আছে। বাসার সামনে গিয়ে দেখি বড় একটা মাইক্রো গাড়ি দাঁড়িয়ে আছে। মনে মনে বললাম, এই অসময়ে আবার বাসায় গিয়েছিল। বাড়ির সামনে দেখি আমার শ্বশুর বাড়ির সবাই চলে আসছে, সাথে আবার মাহি আর ভাবি আবিরও এসেছে। প্রিয়া দূর থেকে আমাকে দেখেই চোখ মুখ লাল করে দিল। মনে মনে বললাম, আজকে হয়তো আমার শেষ দিন, বাঁচি কিনা মরি এটা তো আর বলতে পারি না। আম্মা আমাকে বললো, বাবা যা গোসল করে বাজার নিয়ে আয়, তোর শ্বশুর শাশুড়ি এসেছে। আমি ওনাদের সালাম করে বললাম, আপনারা ভালো আছেন? শ্বশুর আব্বা একটু রাগী গলায় বললো, কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই জামাই। তোমার জন্য অফিস ফেলে রেখে এসেছি। এভাবে আমাদের কাউকে কিছু না বলে বাসা থেকে পালিয়ে আসার কোনো মানে আছে? আমরা কি কিছু বলেছি তোমাকে? সরি বাবা, আমার ভুল হয়েছে। আপনারা ভেতরে যান, আমি গোসল করে আসি। আমি গোসল করতে পুকুরের দিকে যাচ্ছি, আমার পেছনে পেছনে প্রিয়া চলে আসলো। কিছু দূর যেতেই প্রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আর ওর যে কি কান্না, কি বলবো, শুধু বলছে, আমাকে ফেলে রেখে কেন আসলেন? আমি আপনাকে ভালোবেসে কি কোনো ভুল করেছি? আমাকে ফেলে চলে আসলেন কেন? এই প্রশ্নের উত্তর দিতে হবে আজকে। প্রিয়াকে সরিয়ে ওর চোখের পানি মুছে বললাম, আমার শরীরে কাদা লেগে আছে, দেখছো না? এখন তুমি বাসে যাও, আমি গোসল করে আসছি, পরে সবকিছু বলছি তোমাকে। আপনার আজকে খবর আছে, বলে দিলাম আমি। আমার সাথে ফাজলামো করেন না, বলে দিলাম কিন্তু। আপনার খবর আছে, আজকে দেখবেন হেই প্রিয়ার আসল রূপ। স্বামীকে কিভাবে ঠিক করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। প্রিয়া রাগ দেখে চলে গেল। তোর কেন যে ওকে রেখে আসতে গেলাম, এখন তো বিপদ আমিই পড়েছি। গোসল করে বাড়িতে গেলাম, তখন বাজারের দিকে রওনা হলাম, তখন মাহি বলল, ভাইয়া ওকে নিয়ে যা,
ও একা একা কি করবে? ও আবির সাহেব আসেন আপনি। আবিরকে নিয়ে বাজারের দিকে যেতে লাগলাম। রাস্তায় আবির বলল, তোমার বউ মিয়া কান্না করতে করতে একদম আমার বউরে পাগল করে দিয়েছে। পিয়া আসছিল মাহির কাছে ঠিকানা নেওয়ার জন্য। তোমার বোন ঠিকানা দিবে না বলল, এর জন্য কত কান্না। দেখ, আমি আমার আইডিয়ার থেকে বলছি, যে মারা গেছে তার জন্য মন খারাপ করলে লাভ আছে? শুধু তোমাকে খুঁজে এই মেয়ে এত দূরে আসছে, মেনে নাও। এটাই করতে হবে এখন। আপনাদের গ্রামটা অনেক সুন্দর। আগে জানলে তো তোমার বোনকে নিয়ে বেড়াতে চলে আসতাম। তোমার কিন্তু কলিজা আছে, বলতে হবে। যেদিন শুনলাম সুমনকে মেরে ফেলছো, সেদিন আমি একটু ভয় পেয়েছিলাম। না জানি এই ছেলে এখন আমার কি করে। আপনি জানেন কিভাবে? কোনো একভাবে জানি, তবে এখন এসব কথা না বলাটাই ভালো হবে। সব কিছু যখন সমাধান হয়ে গেছে, এসব বলে এখন কি লাভ বল? সেটাই। বাজার থেকে এসে আমার হাতে সবকিছু দিলাম। চেয়ারে বসতেই প্রিয়া আমার শার্টের কলার ধরে বলল, আজকে আপনার খবর আছে, চলেন আমার সাথে। আমাকে একা ফেলে চলে আসা না, চলেন আপনি। সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। প্রিয়া আমাকে রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর কোনো কথা নাই, আমাকে বিছানার উপর ফেলে দিয়ে আমার ঠোঁটের উপর হামলা করে বসলো। একটার পর একটা লিপ কিস করছে। আমার তো বাবার দম বন্ধ হয়ে যাচ্ছে। কোনো মতে প্রিয়াকে সরিয়ে আমি দাঁড়িয়ে বললাম, পাগল হয়েছো কি তুমি? আমাকে মারার প্ল্যান করো নাই তো আবার? প্রিয়া বালিশ হাতে নিয়ে আমাকে মারতে মারতে বললো, আরো আসবি বল আমাকে রেখে? কত বড় সাহস আমাকে রেখে পালিয়ে আসা! বল আরো আসবি? প্রিয়াকে পিছন থেকে শক্ত করে জোরে ধরে বললাম, বাবু আমার ভুল হয়ে গেছে, আর এমন কিছু করবো না, প্লিজ প্লিজ মাফ করে দাও। ছাড় আমাকে, তুই ধরবি না আমাকে। আমি আমার কান ধরে উঠবস করতে করতে বললাম, আর এমন কিছু করবো না, প্লিজ মাফ করে দাও না। প্রিয়া আমাকে জোরে জোরে ধরতেই আমি ধপ করে প্রিয়াকে নিয়ে নিচে পড়ে গেলাম। প্রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কোনো ব্যথা পাও নাই তো? আমি সরি, বুঝতে পারি নাই। আমি প্রিয়াকে বুকের সাথে মিশিয়ে বললাম, কিছু হয় নাই আমার, আমি সরি, মাফ করে দাও। আমাকে এভাবে ঘুমের মাঝে একা রেখে চলে আসলা কেন? আমি কি কখনো বলছি যে তুমি গরিব, আমি ধনী? আমি তো আমার স্বামীর ভালোবাসা চাইছি। আর এই 5 দিন না আমি একটু শান্তিতে ঘুমোতে পারছি, না একটু বসতে পারছি। কত কত জায়গায় আপনাকে যে আমি খুঁজেছি বলার বাহিরে। তুমি জানো না, তুমি আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস, শেষ শক্তি। আর আমার প্রিয় হাজব্যান্ড। আমার জীবন তোমাতেই সীমাবদ্ধ। আমি শুধু তোমাতেই মগ্ন। মরবো বাঁচবো শুধু আপনার জন্য। এরপরেও আমাকে ফেলে চলে আসলেন কেন? আমি কি আপনাকে ভালোবাসতে পারি না? আপনার জন্য কি আমি কিচ্ছু করি নাই? প্রিয়ার মুখে হাত দিয়ে বললাম, হয়েছে ম্যাডাম, আর কত বকা দেবেন আমাকে? এখন একটু বাইরে চলেন, নইলে সবাই আমাদের সন্দেহ করবে। যেভাবে বলছেন মনে হচ্ছে আমরা বিয়ের আগে কিছু করছি, যে মানুষ দেখে আমাদের সন্দেহ করবে। বিয়ে হয়েছে আজ পর্যন্ত কিছুই হয় নাই, এই হলো আমার কপাল। স্বামীর ভালোবাসা পাই ঠিকই, কিন্তু যেই মেন জিনিসটা আমি চাই সেটা পাই না। প্রিয়ার কানের কাছে মুখ নিয়ে বললাম, আমাকে খুঁজতে তুমি খুব কষ্ট করেছো, আমি বুঝতে পেরেছি। আর শহর থেকে এখানে আসছো শুধু আমার জন্য? যাও, আজকে রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি যেটা চাইছো ওইটাই পাবে। ইয়াহু! এতদিন পর আমার স্বামী আমার মনের কথা বুঝতে পারলো। আমার কষ্টের শেষ পর্যন্ত সার্থক হয়েছে। দিতে বলো, বাইরের কেউ শুনবে। এখন গোসল করে তৈরি হয়ে নাও, আর নতুন শাড়ি পরবে কিন্তু। জি, আপনি যা বলবেন তাই হবে। দরজা খুলে বের হতেই প্রিয়া জোরে জোরে বলতে লাগলো, বাবা, আমার জামাই আজকে আমাকে মেনে নিয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা নাতির মুখ দেখতে পারবে। এই মেয়ে দেখে এখন আমার ইজ্জত ফালুদা বানিয়ে দেবে। কোনো মতে বাস থেকে বের হয়ে বড় বাঁচা বাঁচলাম। রাতে সবাই মিলে খেতে বসলাম। তবে প্রিয়া লজ্জা আমার দিকে তাকাচ্ছে না। ওই যে তখন বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এজন্য লজ্জা পেয়েছে। তবে যাক, লজ্জা পাওয়া ভালো, লজ্জা হলো নারীর ভূষণ। আমি খেয়ে চুপচাপ রুমে চলে আসলাম। একটু পর প্রিয়া ভেতরে এসে দরজা লাগিয়ে আয়নার সামনে বসে সাজতে লাগলো। আমি শুধু প্রিয়ার দিকে তাকিয়ে দেখছি। প্রিয়ার সাজা শেষ হতেই শাড়ির আঁচল টেনে মুখে ঘোমটা দিয়ে আমার সামনে বসে বলল, ওহে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার চরণে আমার লাখো লাখো সালাম। আজ থেকে আমি কখনো আপনার কথার অবাধ্য হব না।
শুধু আপনাকে ভালোবাসবো। এখন বলেন, আমাকে কি সুন্দর লাগছে? আমি কি আপনার জন্য পারফেক্ট? জানি আমি এতটাও সুন্দর নয়, এরপরেও আমি আপনার জন্য নিজেকে তৈরি করলাম। রিয়ার মুখের উপর থেকে ঘুমটা সরিয়ে বললাম, আমার বউ সবসময় আমার কাছে সেরা, তার সাজুগুজু করতে হবে কেন? এমনিতেই তো সে আমার কাছে বিশ্ব সুন্দরী। প্রিয়া একটু লজ্জা পেয়ে বলল, আজকে কেন জানি আমার কেমন কেমন লাগছে। এর আগে তো আমার কখনো এমন হয় নাই। চিন্তা করবেন না ম্যাডাম, আজকে সকল লজ্জা ভেঙে দেবো। এমনকি শাড়ি আমি টেনে করবো নাকি আপনি করবেন? যান আপনি, এসব কি বলেন? আমার লজ্জা লাগে না বুঝি? ও, আমার বেবিটার লজ্জা লাগে দেখি মুখটা। প্রিয়া আমার বুকের উপর মাথা দিয়ে আমার বুকে ছোট ছোট চুমু দিতে বলল, আপনার মায়ায় পড়ে গেছি আমি লাদেন সাহেব। এখন আপনি যা চাইবেন আমার তা করা ছাড়া কোনো উপায় নাই। আমাকে মারলেও আপনি, কাটলেও আপনি, শুধু এই জীবনটা আপনার জন্য। প্রিয়ার মুখ ধরে আমি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিলাম। তারপর আর কি লাইট বন্ধ করে দিলাম। তারপর আপনারা আর কিছু বললেন না, মেয়েরা একটু ভালো হন। আমি ডান হাত দিয়ে লাইট বন্ধ করে প্রিয়ার সাথে সুখের সাগরে হারিয়ে গেলাম। খুব ভোরে উঠে প্রিয়ার সাথে গোসল করে নিলাম। প্রিয়া শুধু আমাকে দেখে হাসতে হাসতে বলছে, কি গো স্বামী, এভাবে তাকিয়ে দেখেন কেন? আমি হাসি দিয়ে বললাম, আমি আমার বউকে দেখি কেন, তোমার সমস্যা? না বাবা, আমার আবার সমস্যা হবে কেন? আচ্ছা, এভাবে রাগ করে শহর থেকে এসে গেছেন, এখন তো আবার ফিরে যেতে হবে। আমি যাব না, আমার যেতে ইচ্ছে করছে না। আপনি না গেলে আমিও যাব না। আমার স্বামী যেখানে, আমি সেখানে আছি। আচ্ছা ম্যাডাম, কয়েকটা দিন যাক, আগে দেখি কি করা যায়। করা যায় বলে হবে না, যেতে তো হবেই। গ্রামের বাড়িতে 2 দিনের মতো থেকে আবার শহরে চলে গেলাম। তবে এখন আমি অনেক বিজি হয়ে গেছি। অফিস সামলাতে হয়, বউ সামলাতে হয়। তবে প্রিয়া আমাকে খুব প্যারা দেয় বাবা। একটা বছর চলে গেল, আমি বলতে পারি না। এখন আমি সুরিকে একেবারেই ভুলে গেছি। ওর কথা আমার মাথায় নাই। আমার প্রিয়া এখন 8 মাসের প্রেগনেন্ট। আজকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কোন একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো। আমি পেছনে ফিরে যেয়ে সরি বলবো, তখন সুইটিকে দেখে আমি বোকা হয়ে গেলাম। আমার শরীরে পুরো লোম দাঁড়িয়ে গেল। এতদিন পর আমার সেই পুরাতন সুইটি কি করে? ও তো মারা গেছে। তাহলে এই 1 বছর পর কোথা থেকে আসলো? আমি সুইটির হাত ধরে বললাম, সুইটি তুমি এখানে? তুমি না মারা গেছো? কিভাবে তুমি? এই ছেলে, আমার হাত ছাড়ো বলছি। কি আজব, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। ফালতু ছেলে, রাস্তায় মেয়েদের দেখলেই বিরক্ত করতে ইচ্ছে করে না। মা বোনদের সম্মান করতে শিখুন। এই কথা বলে মেয়েটা হন হন করে হেঁটে চলে গেল। তবে আমার চোখের দেখা ভুল হতে পারে না, এটাই আমার সুইটি। তবে ধুর, এসব আমি কি চিন্তা করছি, ও তো মারা গেছে। এই পৃথিবীতে একজনের মতো কত মেয়ে আছে। আমি আর না দাঁড়িয়ে অফিসে চলে গেলাম। এভাবেই যেন আমার সামনের দিনগুলো যায়। তবে জানি না ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে। গল্পটা আর বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।